সবাইকে স্বাগত জানাচ্ছি ফরেক্সের উপর নির্মিত এই শিক্ষামূলক ভিডিওটি দেখার জন্য। প্রতিবারের মতো বলে নিতে চাই, যদিও আমি এই ভিডিও সিরিজটি বাংলা ভাষাভাষীদের জন্য নির্মাণ করেছি, বাট আপনি যে দেশে অবস্থান করছেন আপনাকে জেনে নিতে হবে যে সেই দেশে ফরেক্স ট্রেডিং বৈধ কিনা। এবং ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা, সুতরাং এখানে ইনভেস্ট করার আগে অবশ্যই এই সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন। আজকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ট্রেন্ড লাইন দিয়ে কিভাবে ট্রেড করতে হয় এই সম্পর্কে আলোচনা করব। আলোচনাগুলো আমি মূলত তিনটি ভাগে ভাগ করে নিয়েছি। ফার্স্ট, সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ট্রেড লাইন ব্যবহার করে আমরা কিভাবে ট্রেড করব, অর্থাৎ বাউন্স ট্রেড এবং ব্রেকআউট ট্রেডিং কি করে করতে হয় সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দ্বিতীয়ত, ট্রেডিং সাইকোলজির উপর ভিত্তি করে কিভাবে ট্রেড নিব, অর্থাৎ আমি অ্যাগ্রেসিভলি ট্রেড নিব নাকি কনজারভেটিভ ভাবে ট্রেড নিব সে সম্পর্কে আলোচনা করব। এবং লাস্টলি, টেকনিক্যাল ইন্ডিকেটর ও সাপোর্টিং টুল কেন প্রয়োজন সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো শুরু করা যাক। ট্রেডিং পদ্ধতি সম্পর্কে আলোচনা শুরু করি। ফার্স্টে আস্তে আস্তে বাউন্স ট্রেডিং। বাউন্স ট্রেডিং জিনিসটা কি সেটা আপনারা নাম দেখেই বুঝতে পারছেন যে কোনো এক জায়গা থেকে বাধা পেয়ে সেটা যখন লাফায় উপরের দিকে চলে যাবে অথবা উপরে বাধা পেয়ে নিচের দিকে চলে আসবে, সেই ট্রেডটাকে আমরা বলবো বাউন্স ট্রেডিং। এখন এই বাউন্স ট্রেডিং করি আর আমরা যদি ব্রেকআউট ট্রেডিং করি, যে কোনো ধরনের ট্রেডিং করি না কেন, একটা জিনিস আমাদের মাথায় সবসময় রাখতে হবে, আমাদের পক্ষে ট্রেড নেওয়ার জন্য যত বেশি নিশ্চয়তা বা কনফার্মেশন পাবো আমরা, তত বেশি আমার ট্রেডটা সাকসেসফুল হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। অর্থাৎ এখানে দেখেন একটা লোক যে ট্রাম্পলিংয়ের উপর লাফাচ্ছে, এই ট্রাম্পলিংটা যদি অনেক বড় হয় তাহলে কিন্তু ট্রাম্পলিং থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা এই লোকটার অনেক কমে যাবে, কিন্তু ট্রাম্পলিংটা যদি ধীরে ধীরে ছোট হয়ে আসে তাহলে কিন্তু সে ট্রাম্পলিং থেকে পড়ে যেতে পারে। অর্থাৎ আপনার যতগুলো নিশ্চয়তা বা কনফার্মেশন আপনার সাথে অ্যাড হবে, অর্থাৎ আপনার সেফটি জোন যত বাড়তে থাকবে, আপনার ট্রেডিং করার এবং ট্রেডিংয়ের সফল হওয়ার পসিবিলিটি বাড়তে থাকবে। তো এই বাউন্স ট্রেডিং কি, এটা যদি আমি আপনাদেরকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দিয়ে বোঝানোর চেষ্টা করি, আগের ভিডিওগুলোতে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে আলোচনা করেছি। সো আমি আশা করি আপনাদের সেই ভিডিও সিরিজ থেকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কি এবং সেখানে প্রাইস ব্যাক করে আসে কেন সেই জিনিসগুলো সম্পর্কে ধারণা পাবেন। আর যদি সে আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে সেটা দেখে আসতে পারেন। এখানে দেখতে পাচ্ছি যে আমি প্রাইস মুভ করছে, প্রাইস মুভ করে উপরে গিয়ে বাধা পাচ্ছে, আর আমরা জানি যে যেখানে গিয়ে প্রাইস উপরে বাধা পায় সেটাকে আমরা বলি রেজিস্ট্যান্স। সো এই যে একটা লাইন আমি দেখতে পাচ্ছি এটা হলো রেজিস্ট্যান্স, এবং নিচে যেখানে প্রাইস এসে বাধা পায় সেটাকে আমরা বলি সাপোর্ট। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রাইস রেজিস্ট্যান্সে বাধা পেয়ে নিচের দিকে চলে আসতেছে এবং সাপোর্টে বাধা পেয়ে আবার উপরের দিকে চলে যাচ্ছে। সো অনুরূপভাবে আমি যদি এখানে দেখি আবার রেজিস্ট্যান্সে বাধা পেয়ে নিচের দিকে চলে আসতেছে, অর্থাৎ এখানে আপনার একটা বাউন্সের মতো কাজ করছে, এক জায়গায় বাধা পাচ্ছে তার অপোজিট দিকে চলে যাচ্ছে, আবার অপোজিট দিকে বাধা পেয়ে অন্য আরেক দিকে মুভ করছে। সো আমি যদি দেখি যে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আমি আঁকতে পেরেছি এবং আমি এখান থেকে দেখতে পেলাম যে ট্রেডটা এখন এরকম একটা জায়গায় অবস্থান করছে, তার মানে এর পসিবিলিটি আছে যে এখান থেকে ট্রেডটা তার বিপরীত দিকে যাওয়া, এখানে প্রবাবিলিটি নিচের দিকে যাওয়ার অনেক বেশি, যতটা না উপরের দিকে যাওয়া। তো এটা হলো বাউন্স ট্রেডিং যখন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে করি। অনুরূপভাবে যদি আমি ট্রেন্ড লাইন দিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্সে আমি বাউন্স ট্রেডিং করার চেষ্টা করি তাহলে কি হবে, এখানে আমি দেখতে পাচ্ছি প্রাইস মুভ করছে এরকম একটা র্যান্ডম ফ্যাশনে, বাট এটা একটা র্যান্ডম ফ্যাশন না, এটা যদি আমি এটা লক্ষ্য করে থাকি, আমি আগে যখন ট্রেডিং এর ট্রেন্ড লাইনের ভিডিওটি বানিয়েছিলাম তখন বলেছিলাম যে যখন এখানে হায়ার হাই এবং হায়ার লো ক্রিয়েট করতে করতে যাবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই হাইয়ের থেকে এই হাইটা উঁচুতে, সো এটা হলো হায়ার হাই, এবং এখানে আমি দেখতে পাচ্ছি এই লো থেকে এই লোটা উপরে, অর্থাৎ এটা হলো হায়ার লো। অর্থাৎ মার্কেটটা আমি দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে বাম দিক থেকে ডান দিকে উপরের দিকে যাচ্ছে, তার মানে এটা হলো আপনার একটা আপার ট্রেন্ড। আর আপার ট্রেন্ডে আমি যে কাজটা করি সেটা হলো যে আমার এই নিচ দিয়ে এই ট্রেন্ড লাইনটা আঁকি। অনুরূপভাবে আমি এখানে দেখতে পাচ্ছি প্রাইস এখানে বাধা পেয়ে বাউন্স করে উপরের দিকে উঠে গেল, অর্থাৎ এখানে আমার একটা বাউন্স ট্রেডিং এ সুযোগ রয়েছে অনুরূপভাবে এই জায়গাটা। এবং এখানে যখন ট্রেডটা পৌঁছাবে তখন আমি বলতে পারি যে ওকে, আমি এখানে একটা বাউন্স ট্রেড করতে পারি যদি এই ট্রেন্ড লাইনটা আমার স্ট্রং হয় এবং এই ট্রেন্ড লাইনটাকে আমার প্রাইস রেসপেক্ট করে। তো ট্রেন লাইনে যেরকম বাউন্স ট্রেড করা যায় অনুরূপভাবে আপনার সাপোর্ট এবং রেজিস্ট্যান্সেও বাউন্স ট্রেড করা যায়। এখন বাউন্স ট্রেড যখন আপনি করবেন তখন আপনার কি হবে, আপনাকে তো একটা এন্ট্রি পয়েন্ট দরকার, আপনার একটা স্টপ লস পয়েন্ট দরকার। তো মনে করেন যে এটা যদি আপনার সাপোর্ট হয় তাহলে প্রাইস যদি এদিকে মুভ করতে করতে আপনার সাপোর্টে বাধা পেয়ে উপরের দিকে যেতে থাকে, তাহলে আমি যে কাজটা করবো উপরে এখানে একটা এন্ট্রি অর্ডার দিতে পারি এবং আপনার স্টপ লসটা হবে নিচে। আমি এখানে এক্সাক্ট এন্ট্রি পয়েন্টের কথা বলছি না, কারণ এক্সাক্ট এন্ট্রি পয়েন্ট অনেক কিছুর উপর ডিপেন্ড করে, আপনার কিছু কিছু কনফার্মেশনের উপর ডিপেন্ড করে, কিংবা আপনি কি ধরনের ট্রেড নিচ্ছেন, অ্যাগ্রেসিভ ট্রেড নিচ্ছেন নাকি আপনি একটু রক্ষণাত্মক ভঙ্গিতে ট্রেড নিচ্ছেন, এগুলোর উপরে কিন্তু আপনার এন্ট্রি অর্ডারটা নির্ভর করে। বাট আমি এখানে দেখাতে যাচ্ছি যে আপনার স্টপ লসটা কই হবে, স্টপ লসটা হবে আপনার সাপোর্ট যেখানে আছে তার থেকে একটু নিচে।
এবং এই নিচে স্টপ লস হলে কি হবে, যদি আপনার বাউন্স ট্রেডিং হয়, অর্থাৎ বাউন্স যদি সাপোর্টে বাধা পেয়ে উপরের দিকে চলে যায় ট্রেডটা প্রাইসটা, তাহলে যেটা হবে যে আপনার স্টপ লস হিট হলো না। বাট যদি সেটা সাপোর্ট ভেদ করে নিচের দিকে চলে যায়, অর্থাৎ আপনার সাপোর্টটা ভেঙে যায়, ব্রেকআউট হয়ে যায়, সেই ক্ষেত্রে হবে কি আপনি স্টপ লস অথবা কম ক্ষতি নিয়ে ট্রেড থেকে বের হয়ে আসতে পারছেন। কিন্তু ব্যাপারটা যত সহজে এখানে বললাম ততটা সহজ না। কেন সহজ না তা আমি পরবর্তী স্লাইডগুলোতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনুরূপভাবে ট্রেন লাইন দেখেন, যখন ট্রেন লাইনটা এভাবে থাকবে, অর্থাৎ এটা ডাউন ট্রেন লাইন বোঝা যাচ্ছে, তখন কি হবে, প্রাইসটা যখন যাচ্ছে ট্রেন লাইনে বাধা খেয়ে নিচের দিকে চলে আসতেছে, এন্ট্রি অর্ডারটা এরকম একটা জায়গায় হবে এবং স্টপ লসটা কোথায় হবে, যেই ট্রেন লাইনটা আছে যেখানে প্রাইসটা বাধা পেয়ে নিচের দিকে চলে আসছে তার উপরে অবস্থান করবে, যাতে আমার ট্রেন লাইনটা যদি ব্রেকও করে যায় তাহলে আমি ওই কম পরিমাণ লস নিয়ে বের হয়ে আসতে পারি। আমাদের উদ্দেশ্য হলো যখন আমরা লস করব তখন যাতে আমাদের লসের পরিমাণটা কম হয়, আর যখন আমরা লাভ করব তখন যাতে আমাদের লাভের পরিমাণটা বেশি হয়। তাহলে হবে কি, আমাদের একটা পজিটিভ এক্সপেক্টেন্সি থাকবে, অর্থাৎ আমাদের লসের চেয়ে লাভের পরিমাণটা বেশি থাকবে। তো দেখা যাবে যে আমরা যদি অনেকগুলো ট্রেড নেই, মনে করেন 10টা ট্রেড নিলাম, যদি আমাদের 5টা সাকসেসফুল এবং 5টা লস হয়, তারপরেও আমরা দেখা যাবে যে আমরা প্রফিটে থাকছি। এখন আমি দেখি যে আমি আপনাদেরকে বললাম যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে প্রাইসটা বাধা পেয়ে খুব সুন্দর করে নিচের দিকে নেমে আসতেছে, আবার এখানে সাপোর্টে বাধা পেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। কিন্তু রিয়েল লাইফে কি আসলে এত সুন্দরভাবে ঘটনাটা ঘটে থাকে? কখনই না। আপনি যদি একটা প্রাইস চার্ট ওপেন করেন আপনার মেটা ট্রেডার প্ল্যাটফর্মে, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার প্রাইসটা উপরে যাচ্ছে, ওকে, এক জায়গায় দেখা গেল খুব সুন্দর করে বাধা পেয়ে নিচের দিকে চলে আসলো, বাট আরেক জায়গায় দেখা যাবে যে আপনার সাপোর্টে কিন্তু এক্স্যাক্টলি যে জায়গাটা আপনি নির্ধারণ করেছেন সাপোর্ট হিসাবে সেইখানে বাধা পেয়ে যাচ্ছে না। কি করছে, একটু নিচের দিকে ব্রেক করে তারপরে উপরের দিকে চলে যাচ্ছে। আপনারা যারা নতুন ট্রেডার বা অনেকদিন ধরে ট্রেড করছেন তারা কিন্তু এই ব্যাপারটার সাথে খুব ভালোভাবে পরিচিত। যেমন ধরেন আবার এই রেজিস্ট্যান্সে, ঠিক রেজিস্ট্যান্স পয়েন্ট থেকে অর্থাৎ এরকম জায়গা থেকে কিন্তু প্রাইসটা ব্যাক করে না সব সময়। করে কি, আপনাকে দেখালো যে না আমি ব্রেক করে উপরের দিকে চলে যাচ্ছি, কিন্তু তারপরে আবার ইউটার্ন নিয়ে নিচের দিকে চলে আসে। আপনারা হয়তো অনেকে ট্রেড নেওয়ার সময় দেখেছেন যে আপনি অনেক অ্যানালাইসিস করতেছেন যে হ্যাঁ ট্রেডটা এখন উপরের দিকে যেতে পারে, এখন অনেক ইন্ডিকেটর আপনাকে বলছে যে হ্যাঁ আমার এখন উপরের দিকে ট্রেডটা যাবে, বাট যেই আপনি ট্রেডটা বসালেন ট্রেডটা হলো কি আপনার উল্টা দিকে ঘোরা শুরু করলো, এবং আপনি যে স্টপ লসটা বসালেন সেই স্টপ লসটা হিট করে তারপরে আপনি যে ট্রেড অ্যানালাইসিস করেছিলেন সেই দিকে এই ট্রেডটা আবার রওনা হওয়া শুরু করলো। এটা কিন্তু খুবই কমন একটা ব্যাপার, এবং এই জিনিসটা কেন করা হয়ে থাকে এগুলো নিয়েও আমি পরবর্তীতে ডিটেলস ভিডিও বানাবো, কারণ এগুলো আপনার ট্রেডিং সাইকোলজির সাথে ডিপেন্ডেন্ট। আর আপনাকে মনে রাখতে হবে যে আমরা যে ট্রেডটা করছি এই ট্রেডটা কিন্তু শুধু আমি আপনি করছি না, আমি আপনি যে চার্টটাকে দেখছি সেই চার্ট কিন্তু বড় বড় ট্রেডার, বড় বড় ইনভেস্টর, বড় বড় ব্যাংক, বড় বড় ফিনান্সিয়াল কোম্পানি, ওয়াল স্ট্রিটে বড় বড় ট্রেডার, সবাই কিন্তু একই চার্টই দেখতে পাচ্ছি আমরা, সেই চার্ট থেকেই কিন্তু আমরা ডিসিশন নিচ্ছি যে আমরা ট্রেড নিবো কি নিবো না। সো রিটেল ট্রেডাররা যে চার্টটা দেখছে, বড় বড় ইনভেস্টররাও কিন্তু সেই চার্টটাই দেখছে। আর আমরা জানি যে এই ফরেক্স বা এই স্টক মার্কেট বা এই ধরনের যে বিজনেসগুলো রয়েছে এটা হলো একটা জিরো সাম গেম, অর্থাৎ কেউ লুজ করবে তার বিনিময়ে কেউ প্রফিটটা পাবে। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা যারা রিটেল ট্রেডার আছি তাদেরকে ধরা খাওয়ানোর জন্য মার্কেট সব ধরনের চেষ্টা করবে। অনেকে বলে থাকে যে বাংলাদেশি স্টক মার্কেট ম্যানিপুলেশন হয়, সো আমি এখানে ট্রেড করব না। ফরেক্স মার্কেট খুবই সুন্দর, সেখানে কোনো ম্যানিপুলেশন হয় না, এই জন্য আমি এখানে ট্রেড করব। লজিক্যালি কিন্তু কথাটা সত্য না। কথাটা সত্য না এই কারণে, কারণ বড় বড় মানি মেকার যারা আছে, মার্কেট মেকার যারা আছে, তারা করে কি মার্কেটটাকে তাদের নিজের দিকে মুভ করাতে পারে। বড় বড় যারা ইনভেস্টার রয়েছে, সো তারা কিন্তু করবে এই রিটেল ট্রেডাররা যেখানে স্টপ লস দেয় বা যেখানে আপনার মনে করেন যে বলে যে এখান থেকে প্রাইসটা উপরের দিকে যেতে পারে বা নিচের দিকে যেতে পারে, ওইখানে তারা কিছু ফলস ইন্ডিকেশন ক্রিয়েট করে। তাতে লাভ হয় কি, তাতে লাভ হয় তাদের দিকে যারা ট্রেড নিবে তারা আগেই মার্কেট থেকে বের হয়ে যাবে তাদের স্টপ লস হিট করে। আর 2 নম্বর হলো আপনার স্টপ লস হিট করা মানে আপনি লস করলেন, আর যাদের লাভ করা দরকার আপনার কাছ থেকে সেই টাকাটা উসুল করে নিল। সো এই যে ফলস ইন্ডিকেশন আসছে এটা মার্কেটে খুবই কমন একটা ব্যাপার। এই কমন ব্যাপারটাকে কি করে যত বেশি আপনি নালিফাই করতে পারবেন ততই কিন্তু আপনার ট্রেডের সাকসেস রেটটা বাড়তে থাকবে। এবং অভিজ্ঞ ট্রেডার এবং নোভিস ট্রেডের মধ্যে পার্থক্য কিন্তু এই জায়গাটাতেই, যারা নতুন ট্রেডার তারা এই ফলস ইন্ডিকেশন গুলোকে খুব একটা সহজে ধরতে পারে না, কিন্তু যারা মার্কেটে অনেকদিন অবস্থান করছে তারা কিন্তু বুঝতে পারে যে না এখানে আমার একটা ফলস ইন্ডিকেশন আসার পসিবিলিটি রয়েছে। তো এখন আপনাদেরকে আমি যে জিনিসটা বলতে চাই, এই ফলস ইন্ডিকেশন থেকে মুক্তি পাবার উপায় কি। এই ফলস ইন্ডিকেশন তো আসবে, এটা আপনারা বুঝতেই পারছেন, আপনারা যখন ট্রেড করছেন তখন এই জিনিসটা আসতেছে। তো এখানে অনেক উপায় রয়েছে, তার মধ্যে আমি 3টা মেইন বিষয় এখানে আলোচনা করার চেষ্টা করবো। ফার্স্ট হলো অ্যাগ্রেসিভ ট্রেড না নিয়ে কনজারভেটিভ ট্রেড করা, এটা একটা উপায় হতে পারে। এটাই যে অনলি সলিউশন তা কিন্তু আমি বলছি না, এটা একটা উপায় হতে পারে যে আপনি অ্যাগ্রেসিভ ট্রেড নিবেন না, অর্থাৎ সাপোর্টে টাচ করার সাথে সাথেই আপনি বাউন্স ট্রেড নিবেন না, আপনি একটু ওয়েট করবেন যে আমি কোনো কিছু কনফার্মেশন পাই কিনা, কোনো কিছুর সাহায্যে আমি বুঝতে পারি কিনা যে না মার্কেট আসলে এখান থেকে বাউন্স ব্যাক করবে।
কিন্তু এখানে অসুবিধা যেটা হলো, যদি আপনি অ্যাগ্রেসিভ টার্ন নেন, একটু কনজারভেটিভ ট্রেড নেন, যেটা আমি একটু পরে দেখাবো, যে এখানে স্টপ লসটা অনেক বড় হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। সবকিছুরই কিন্তু আপনার ট্রেড অফ রয়েছে। আপনি যেমন রিস্কটাকে কমাই আনলেন, যে আপনার ফলস ইন্ডিকেশন আসবে না, তার বিনিময়ে আপনি কি করছেন, আপনার স্টপ লসটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো এই জিনিসটা আপনি করবেন কি করবেন না, এটা কে বলতে পারবে? এটা শুধুমাত্র আপনি বলতে পারবেন, কারণ আপনার ট্রেডিং সাইকোলজি যা, সেটার উপর ডিপেন্ড করেই তো আপনি বুঝতে পারবেন যে আপনি অ্যাগ্রেসিভলি ট্রেড করবেন নাকি কনজারভেটিভ ট্রেড করবেন। কারণ আপনার কাছে যদি 1,000 টাকা থাকে, তাহলে আপনি যেভাবে ট্রেড করবেন, আপনার কাছে যদি 10,000 টাকা থাকে, আপনি কিন্তু সেভাবে ট্রেড করবেন না। আপনার লট সাইজ বেড়ে যাবে, আপনার স্টপ লসের পরিমাণটাও বেড়ে যেতে পারে। কিংবা আপনি নিজের মনের মধ্যে ঠিক করে রাখলেন যে আমি এতটুকু পরিমাণ লস নিব। এখন আপনি মনে করেন 5 টাকা লস নিতে চাচ্ছেন, আরেকজন 50 টাকা লস নিতে চাচ্ছে, তাহলে কি আপনার লট সাইজটা সেম হবে? তাদের কি আপনার স্টপ লসটা পরিমাণটা সেম হবে? সেম হবে না। এটা ডিপেন্ড করছে আপনি কিভাবে ট্রেড নিচ্ছেন, আপনার ট্রেডিং সাইকোলজিটা কিভাবে ডেভেলপ হচ্ছে। দ্বিতীয়ত, ইন্ডিকেটর অথবা ট্রেডিং টুলস ব্যবহার করে কিন্তু আপনি এই ফলস ইন্ডিকেশনগুলোকে নালিফাই করতে পারেন। আমাদের একটা খুবই কমন ভুল ধারণা রয়েছে, সেটা হলো আমরা মনে করে থাকি যে ইন্ডিকেটর দিয়ে আপনি একটা বাই সিগন্যাল পাবেন, একটা সেল সিগন্যাল পাবেন, সেখানে আপনি ট্রেড বসাবেন, সেখান থেকে আপনি প্রফিট করে ধুমায় আপনার ট্রেডিং লাইফটাকে সাকসেসফুল বানায় ফেলবেন। অ্যাকচুয়ালি এই ইন্ডিকেটরগুলো হলো আপনার একটা সাপোর্টিং টুল। তারা কখনো আপনাকে বলবে না যে এখন বাই করেন বা সেল করেন, বরং তারা যেটা করতে পারে, বলতে পারে যদি আপনি বাই নিতে চান, সেই দিকে তারা একটা কনফার্মেশন দিতে পারে যে হ্যাঁ, আমিও বলছি যে তুমি বাই করো। তার মানে এই না যে বাই করতেই হবে, আপনাকে দেখতে হবে যে আপনার যে জায়গাটায় আপনি অবস্থান করছেন সেই জায়গাটা বাই করবো না সেল করব, আপনি অ্যানালাইসিস করে বের করবেন। তারপরে আপনি দেখবেন যে কোনো ইন্ডিকেটর অথবা ট্রেডিং টুলস লাইক ফিবোনাচি সিরিজ ড্র করে দেখবেন যে সেই জিনিসগুলো আপনার পক্ষে আছে কিনা, যাতে আপনি আপনার সারফেস এরিয়াটাকে বাড়াতে পারেন, অর্থাৎ আপনার ট্রেডিং প্রবাবিলিটি জোনটাকে বাড়াতে পারেন। এছাড়া কিন্তু ইন্ডিকেটর এবং ট্রেডিং টুলস আপনাকে কোনো কিছু বলবে না, আপনাকে বলবে না যে এখান থেকে বাই করো, এখান থেকে সেল করো, কখনোই তারা ডিটেল বলে না। আমরা যারা নতুন ট্রেডার আছি, তারা এই ভুলটাই করে থাকি। আমরা যখন মুভিং এভারেজ শিখি, আমরা যখন বোলিঞ্জার ব্যান্ড শিখি, আরএসআই, স্ট্যাটিস্টিক, এগুলো সম্পর্কে শিখি, আমরা দেখি যে হ্যাঁ, এখানে একটা ট্রেডিং সিগন্যাল আসতেছে, যখন এটা ক্রস করতেছে মুভিং এভারেজ বা বোলিঞ্জার ব্যান্ডে, নিচে টাচ করলে, উপরে টাচ করলে, আমরা সাথে সাথে ট্রেড ওপেন করে বসে থাকি। না, সাথে সাথে আমরা ট্রেড ওপেন করব না। এই 3 নম্বর পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মার্কেট কি বলতে চাচ্ছে সেটা ঠিক মতো বুঝতে পারা। যদি আপনি মার্কেট এখন বলে যে আমি এখন উপরের দিকে যাচ্ছি, কিন্তু আপনার ট্রেডিং এর সময় আপনি দেখলেন যে আপনার মার্কেট প্রাইসটা বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডটাকে টাচ করলো, মার্কেট বলছে আমি উপরে যাব, কিন্তু আপনি ওখান থেকে সেল ট্রেড নিলেন, তাহলে কি আপনি ওখানে টিকতে পারবেন? টিকতে পারবেন না, আপনার কিন্তু স্টপ লস হিট হয়ে যাবে। এবং এই মার্কেট কি বলতে চাচ্ছে এটাকে বোঝানোর জন্য আপনাকে প্রচুর অনুশীলন করতে হবে, আপনাকে মার্কেট স্পেকুলেশন করতে হবে, আপনাকে ট্রেডিং করতে হবে, ডেমো ট্রেড করেন, লাইভ ট্রেড করেন, আপনাকে চার্টের সামনে থাকতে হবে। আপনি চার্ট দেখতে দেখতেই আপনার মধ্যে একটা আইডিয়া গ্রো করবে যে আসলেই মার্কেটটা কিভাবে মুভ করছে। এই জন্য আমি বলে থাকি যে আপনি যদি ট্রেড নাও নেন, আপনি যদি চার্টের সামনে তাকিয়ে থাকেন, প্রাইসের যে মুভমেন্ট হবে সেটাও আপনাকে কিন্তু অনেক শিক্ষা দিবে। সো আপনি যত এখানে বেশি ট্রেড করবেন, তত বেশি আপনার কনফিডেন্স আসবে যে না, মার্কেটটা এই কথাটা বলার চেষ্টা করছে। তো আমি এই নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। এখানে আমি যে জিনিসটা করতে চাচ্ছি, আপনাদেরকে একটা বাউন্স ট্রেডিং এর এক্সাম্পল দেখাতে চাচ্ছি। অ্যাজ ইউজুয়াল আমি যে কাজটা করে থাকি, যে আমি লাইভ চার্ট দেখানোর চেষ্টা করব। অর্থাৎ আমি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা ইউরো ইউএসডি ডেইলি চার্ট নিয়েছি। ডেইলি চার্টটা আপনার 2015 থেকে 2016 পর্যন্ত মাঝামাঝি কোনো একটা সময়ে। আমি এখানে চার্টের কিছু অংশ ঢেকে দিয়েছি, কারণ আমরা একসাথে আগাবো যে আসলে আমি যে বাউন্স ট্রেডিং করছি, সেই বাউন্স ট্রেডিং করতে গেলে কি কি বিষয় নজর রাখা দরকার। তো মনে করেন আমার কাছে এতটুকু প্রাইস ইনফরমেশন আপাতত আছে। যদি আমি আপনাদেরকে এখানে জিজ্ঞাসা করি যে প্রাইস যে এখানে এভাবে মুভ করছে, প্রাইসটা যে এখানে এভাবে মুভ করছে, এইটা কোন ট্রেন্ডে রয়েছে, তাহলে আপনাদের উত্তর কি হবে? এটা কিন্তু খুব সহজ। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রাইসটা উপর থেকে নিচের দিকে নেমে আসতেছে, তার মানে এটা একটা ডাউন ট্রেন্ডে রয়েছে। এখন মার্কেট কি করছে, এখানে আপনার নিচের দিকে যাচ্ছে, তার মানে এটা আপনার একটা লোয়ার ট্রেন্ড। এই লোয়ার ট্রেন্ডে যাওয়ার সময় সে কিন্তু কিছু একটা ক্রিয়েট করে যাচ্ছে। কি ক্রিয়েট করে যাচ্ছে, এখানে যদি আপনি দেখেন, এখানে বাধা পেলো, বাধা পেয়ে একটু উপরে উঠলো, তারপরে অনেক জোরে একটা ব্রেকআউট হলো, ব্রেকআউট হয়ে আবার উপরের দিকে গেল। ঠিক সেই জোনটাতে, যে জোনটা এখানে আপনি দেখতে পাচ্ছেন, আমি একটা সবুজ দাগ দিয়ে রেখেছি, দুটো একটা জোনে বাধা পেয়ে তারপরে সে হুট করে নিচের দিকে নেমে আসলো। এই যে নিচের দিকে নেমে আসলো, নেমে এসেও কিন্তু সে একটা জায়গায় বাধা পেয়ে আবার উপরের দিকে উঠলো। এখন আগের ভিডিওতে আমি বলেছি যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কি জিনিস। উপরে যে জায়গাটা বাধা পেলো সেটা কি হবে, আমার রেজিস্ট্যান্স, এবং নিচে যে জায়গাটা বাধা পেলো সেটা হলো আমার সাপোর্ট। তাহলে আমার আপাতত এইটুকু প্রাইস দেখে আমি বলতে পারলাম যে এইটুকু জোন যেটা আছে সেটা আমার রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে, এবং নিচে আমার এই জায়গাটা সাপোর্ট হিসাবে কাজ করছে। এখন আমি ফিউচার প্রাইসটা দেখি। ফিউচার প্রাইস আমি আবার দেখতে পেলাম যে প্রাইসটা ঘুরে
আপনার আমার সাপোর্ট লাইনের কাছে চলে আসলো। যখন সাপোর্ট লাইনের কাছে চলে আসলো, আমরা জানি যে সাপোর্ট লাইনটা কি করে থাকে, সেখানে আপনাদেরকে নিচে নামতে দিবে না সহজে। এর আগে আমি দেখতেছি নিচে নামতে পারে নাই। তার মানে হলো সাপোর্টের কাছাকাছি আসলে উপরে যাওয়ার পসিবিলিটি আমার কাছে এখন বেশি। সো আমি এখানে কি ট্রেড নিব, আমি এখানে বাই ট্রেড নেওয়ার চেষ্টা করবো। যদি আমি বাউন্স ট্রেড নিই, যদি আমি এখানে বাউন্স ট্রেড নিই, তাহলে আমার এখানে বাই ট্রেড করার সম্ভাবনাটা বেশি। বাই ট্রেড নিলে আমার উইন হওয়ার সম্ভাবনাটা বেশি। ঠিক দেখেন, এখানে বাই ট্রেড নিলাম এবং বাই ট্রেড নিলে উপরের দিকে চলে গেল। এখন এত সহজে যে আমি বলে ফেললাম যে এখানে সাপোর্টে টাচ করলে আমি বাই ট্রেড নিলাম, ব্যাপারটা কিন্তু এত সহজ না। আপনি যদি এখানে আবার লক্ষ্য করেন যে আমি কিন্তু শুধুমাত্র যে এখানে টাচ করেছে তার উপর ভিত্তি করে আমি বলছি না যে এখানে আমি বাই ট্রেড নিব। এখানে আমার কি করছে, ক্যান্ডেলটা আপনাকে একটা নির্দিষ্ট প্যাটার্ন ক্রিয়েট করছে, যে প্যাটার্নের মাধ্যমে, কি প্যাটার্ন এখানে যদি আমি একটু লক্ষ্য করি, এখানে আমি দেখতে পাবো যে এখানে একটা পিন বার ক্রিয়েট হচ্ছে ছোট বড় মতো। সো আমার একটা সাপোর্টের জায়গায় এসে একটা রিভার্সাল প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে। এই তিনটা ক্যান্ডেলের ফরমেশন হচ্ছে তার রিভার্সাল প্যাটার্ন। এটা নিয়ে আমি আমার নেক্সট ভিডিওগুলোতে আলোচনা করব। শুধু আমি এটুকু বলতে চাচ্ছি যে শুধুমাত্র যে সাপোর্টে টাচ করলেই আপনাকে ট্রেড নিতে হবে তা না, সাপোর্টে টাচ করার সাথে সাথে আপনাকে নজর রাখতে হবে অন্যান্য বিষয়গুলো। হয় আপনি ইন্ডিকেটর দিয়ে নজর রাখতে পারেন, অথবা আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে নজর রাখতে পারেন মার্কেট কি বলতে চাচ্ছে। সো মার্কেট উপরের দিকে গেল, কোন পর্যন্ত গেল দেখেন, ঠিক উপরে যে রেজিস্ট্যান্সটা আছে সেই পর্যন্ত গেল। এক্স্যাক্টলি রেজিস্ট্যান্সে পৌঁছায় না, বাট তার কাছাকাছি গিয়ে আবার কিন্তু সে ব্যাক করে চলে আসলো। তাহলে এই যে একটা ট্রেড আমার অপরচুনিটি আসলো, যেখানে আমার সাপোর্টে বাধা পেলো এবং একটা প্যাটার্ন ক্রিয়েট করলো, তাহলে এই জায়গা থেকে কিন্তু আমি খুব সুন্দর একটা এন্ট্রি পয়েন্ট নিতে পারি, যে এন্ট্রি পয়েন্টের উপর ভিত্তি করে আমি এখানে নিচে একটা স্টপ লস দিলাম এবং আমার টেক প্রফিট কিন্তু অনেক উপরে হতে পারে, ইন্টারমিডিয়েট এই জোনটাতে হতে পারে, কিংবা একদম টপ লেভেলে যেখানে আমার রেজিস্ট্যান্সটা শক্তভাবে আছে সেই জায়গা পর্যন্ত হতে পারে। তা এখন আমি পরবর্তী জিনিসটা দেখি। পরবর্তীতে আমি দেখলাম যে প্রাইসটা মুভ করে 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 কি করলো, আমার যে উপরে রেজিস্ট্যান্সটা আছে সেটাকে ব্রেক করে উপরের দিকে চলে গেল। যখন উপরের দিকে ব্রেক করে চলে গেল, আপনার যদি অ্যাগ্রেসিভ ট্রেডার হন তাহলে করবেন কি, যে না আমার এখন, যখন আপনি মনে করেন এই জায়গাটাতে আপনি জানেন না যে প্রাইসটা কই যাবে, উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে, আপনি কি এটা দেখে বুঝতে পারছেন না। কিন্তু আপনি যদি আগে ডিসিশন নিয়ে রাখতেন যে আগে আমি দেখলাম যে প্রাইসটা এখানে টাচ করে নিচের দিকে চলে আসছে, আবার এখানে টাচ করার চান্সই পায় না, টাচ করার আগেই নিচের দিকে চলে আসছে, অর্থাৎ আপনি আগে থেকেই যখন অ্যাগ্রেসিভ ট্রেডার হবেন, অ্যাগ্রেসিভ ট্রেডারে কি করবে, এখানে একটা পেন্ডিং অর্ডার দিয়ে থাকবে যে এখানে টাচ করার সাথে সাথে যাতে সেল হয়, সেল হলে কি হবে, নিচের দিকে চলে আসবে এবং আমার স্টপ লসটা তখন কোথায় হবে, এই যে আমার একটা রেজিস্ট্যান্স আছে তার উপরে হবে। এখন দেখেন প্রাইস কি করছে, সে কিন্তু ব্রেক করে উপরের দিকে উঠে গেছে। ব্রেক করে কি করেছে, আগে যে আপনাকে অ্যালিউর করেছে মার্কেটে যে তুমি এখানে বাউন্স ট্রেড করো, স্টপ লসটা ঠিক এর উপরে দাও, এবার সে কি করেছে, সে স্টপ লসটাকে হিট করে তারপরে কিন্তু সে আবার আপনি যেদিকে ট্রেডটা নিয়েছিলেন সেদিকে যাচ্ছে। অর্থাৎ দেখেছেন আপনাকে মার্কেট কি করে টেনে নিয়ে এসে লস করালো। আমরা এই ভুলটাই করে থাকি যারা নবিস ট্রেডার, তারা করে থাকি কি, যে আমি দেখলাম যে হ্যাঁ এটা তো খুব সুন্দর সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করছে, তার মানে এর পরের বার এখানে আসুক না, আমি আর মিস করছি না আমার অপরচুনিটি, এবার আমি ট্রেড নিয়েই ছাড়বো এবং এমন একটা বড় লটে ট্রেড নিবো যে আমি একদিনেই একটা ফেরারি গাড়ি কিনে ফেলতে পারবো। ব্যাপারটা কিন্তু ট্রেডিং এর ক্ষেত্রে সেরকম না। ট্রেডিং এর ক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হয় আরো কনফার্মেশন আসুক। যখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইসটা ব্রেক করতে পারলো না, ব্রেক না করে আবার নিচের দিকে চলে আসলো, তার মানে আপনি এটা বুঝতে পারলেন যে এটা আপনার জন্য ফলস ইন্ডিকেশন। এখন আপনি ওয়েট করতে থাকেন যে হ্যাঁ আমি এখানে কোনো ইন্ডিকেশন পাই কিনা যেটা আমাকে আবার সেল ট্রেড করার জন্য কনফার্মেশন যোগায়। আপনি যদি একটা লক্ষ্য করে থাকেন খুব সুন্দর কিন্তু একটা প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, ব্যাট প্যাটার্নের মতো, বা ব্যাট প্যাটার্ন কথা ভুলে যান, আপনার প্যাটার্ন আমি অ্যাডভান্স লেভেলে ওটা আপনাকে পরবর্তীতে বুঝাবো। এখানে দেখেন আপনি দেখতে পাচ্ছেন, আমি যদি এটাকে একটু জুম করি, আপনি যদি এই জায়গাটা লক্ষ্য করেন, তাহলে এখানে কি পাচ্ছি, আমি এখানে একটা টুইজার প্যাটার্ন পাচ্ছি। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে প্রাইসটা উপরের দিকে ওঠার চেষ্টা করলো, যেটা আপনার গ্রিন ক্যান্ডেল মানে হলো আপনার বুল ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেল, সেটা রিজেক্ট হয়ে আবার নিচের দিকে চলে আসলো। তাহলে এরকম একটা যদি কনফার্মেশন আমি পাই যে হ্যাঁ আমার রেজিস্ট্যান্সটা এখন শক্তভাবে কাজ করছে এবং প্রাইসটা ওখানে রিয়্যাক্ট করছে, যেটাকে আমরা বলি প্রাইস অ্যাকশন। সো আমি এখানে কি করতে পারি, এখানে কিন্তু আমি এখন সেল ট্রেডটা ওপেন করতে পারি। তাহলে এখানে আমি যে ব্লাইন্ডলি অ্যাগ্রেসিভ ভাবে ট্রেডটা ওপেন করেছিলাম সেটার বদলে আমি এখানে একটু কনজারভেটিভ ভাবে ট্রেডটা ওপেন করলাম, হয়তো এই জন্য আমার স্টপ লসের পরিমাণটা একটু বেড়ে গেল। আমি যদি এখানে ট্রেডটা করতাম তাহলে আমার এখান থেকে হয়তো এই জায়গাটুকুতে আমার স্টপ লসটা হতো, সেই জায়গায় এখন আমার স্টপ লসটা হতে পারছে এখান থেকে এতটুকু, অর্থাৎ আমার স্টপ লসের পরিমাণ বেড়ে যাচ্ছে, বাট আমি ট্রেডের কনফার্মেশন পাচ্ছি। এখন আপনি অ্যাগ্রেসিভ ভাবে ট্রেড করবেন নাকি আপনি কনজারভেটিভ ভাবে ট্রেড করবেন, এটা ডিপেন্ড করছে আমি যেটা বললাম আগে ট্রেডিং সাইকোলজির উপরে। সো এরকম একটা জায়গায় যদি আমি ট্রেড ওপেন করি তাহলে আমি দেখতে পেলাম যে মার্কেট আবার নিচের দিকে নেমে আসতেছে। সো এইভাবে আমি
বাউন্স ট্রেডিং করতে পারি। আবার এরকম একটা জায়গায় যদি আমি এসে, আপনি এখানে দেখেন আবার খুব সুন্দরভাবে কি করছে, প্রাইসটা নিচে এসে বাধা পাচ্ছে, তারপরে এখানে বুলিশ ইনগালফিং প্যাটার্নের মতো উইথ পিন বার আপনাকে বলছে যে আমি উপরে যাওয়ার চেষ্টা করছি, কোন জায়গায় বাধা পেয়ে, সেই সাপোর্টে বাধা পেয়ে, যেই সাপোর্টে আগে প্রাইস অনেকবার বাধা পেয়েছে। সো আপনি যদি একটু চিন্তা করেন তাহলে আপনি এখানে কি ট্রেড নেবেন, আপনি এখানে বাই ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। বাই ট্রেড এই কারণে নেবেন কারণ আপনার কনফিডেন্স এদিকে বেশি, তাই না? যেহেতু নিচে একটা যে বাধা আছে সেই বাধাটা অতিক্রম করে নিচে যাওয়াটা একটু ডিফিকাল্ট। সো আমি যদি আবার লক্ষ্য করি, প্রাইসটা উপরের দিকে এভাবে উঠে চলে গেল, কোথায় গিয়ে বাধা পেলো, আবার সেই আমার রেজিস্ট্যান্সে বাধা পেলো। খুব সুন্দরভাবে যদি আমি আবার দেখি যে একটু বড় করে, যে এই রেজিস্ট্যান্সে কি কাহিনী ঘটছে, রেজিস্ট্যান্সে এসে সে আবার ফলস ব্রেক নিছে, ফলস ব্রেক নিয়ে সে এখানে আবার একটা বড় পিন বার ক্রিয়েট করেছে। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যখন আপনাদেরকে আমি শেখাবো তখন দেখাবো যে বিভিন্ন ধরনের ক্যান্ডেলস্টিক আছে, প্যাটার্ন রয়েছে, যে এক একটা ক্যান্ডেল আপনার সাথে এক ধরনের গল্প বলবে। সেই গল্পগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে সেই গল্প থেকে আপনি কিন্তু খুব সুন্দরভাবে ট্রেডটা আপনি নিজের মতো করে তৈরি করে নিতে পারেন। তো এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সম্পর্কে যারাই একটু পড়াশোনা করেছে তারাই পিন বার সম্পর্কে খুবই খুবই অজ্ঞ, মানে খুবই, মানে সবাই বিশেষজ্ঞ আর কি। মনে করে যে পিন বার ক্রিয়েট হওয়ার সাথে সাথে আমাকে ট্রেডটা নিতে হবে। অ্যাকচুয়ালি পিন বার যে হলেই আপনার মার্কেটটা ওইদিকে মুভ করবে বা পিন বার ক্রিয়েট করে যে মার্কেট রিভার্স করবে, এটা সবসময় ট্রু না। পিন বারটা যদি আপনার খুব ভালো একটা জায়গায় হয়, অর্থাৎ কোনো শক্ত সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্সে যদি সেই পিন বারটা ক্রিয়েট হয়, অথবা কোনো ইন্ডিকেটরের সাথে কনফ্লুয়েন্সে ক্রিয়েট হয়, কিংবা ফিবোনাচি সিরিজের কোনো একটা লেভেলের সাথে ক্রিয়েট হয়, তাহলে কিন্তু ওই জায়গাটা ট্রেডিং অপরচুনিটি সাকসেস হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। ঠিক এই জায়গাটা লক্ষ্য করেন, আমি এখানে দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটা প্রাইস রিজেকশন বার অর্থাৎ পিন বার ক্রিয়েট হয়েছে, এবং কোথায় ক্রিয়েট হচ্ছে, খুব সুন্দর শক্ত একটা রেজিস্ট্যান্সে। সো এইখানে কি আমি এখানে ট্রেড নিতে পারি, যে এই পিন বারের ওপেনিং এ আমি একটা ট্রেড নিলাম সেল, এবং স্টপ লসটা হতে পারে পিন বারে একটু উপরে, এবং আমার রিস্কের পরিমাণ হলো এতটুকু, এবং আমার রিওয়ার্ডের পরিমাণ কিন্তু অনেক বড়। রিওয়ার্ডের পরিমাণ হলো আমার উপর থেকে একদম নিচ পর্যন্ত। তাও যদি না হয়, আপনি যদি এই মিড লেভেলটাও চিন্তা করেন, অর্থাৎ আপনার ইন্টারমিডিয়েট যে সাপোর্ট লেভেলটাও আছে সেই লেভেলটাও যদি আপনি চিন্তা করেন, এই পর্যন্ত নিলেও কিন্তু আপনার দেখেন এখানে রিস্ক রিওয়ার্ড রেশিও অনেক বেশি। ট্রেডটা দেখেন আবার সেই ইন্টারমিডিয়েট জায়গায় আসলো, সেখানে বাধা পেয়ে আবার সেই নিচের দিকে যাওয়ার চেষ্টা করলো। সো আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে আপনার যদি বাউন্স ট্রেডিং করতে যান, বাউন্স ট্রেডিং ব্যাপারটা এতটা সিম্পলিফাই না যে আপনি টাচ করেই চলে আসবে, আপনি ওই জায়গায় ট্রেড বসায় দিলেন আর আপনার প্রফিট হয়ে গেল। আবার যে এত কঠিন সেটাও না। আপনি যদি একটা নির্দিষ্ট ধারণা থাকে যে কিভাবে বাউন্স ট্রেডিং করতে হয়, কিভাবে আপনার কনফিডেন্সের সাথে আপনি আগায় যেতে পারেন, তাহলে কিন্তু আপনার বাউন্স ট্রেডিং করাটা খুব একটা ডিফিকাল্ট কিছু না। এবারে আসি ব্রেকআউট ট্রেডিং। ব্রেকআউট ট্রেডিং জিনিসটা কি? ঠিক প্রাইসটা আবার যাচ্ছে উপর থেকে নিচের দিকে নেমে আসলো, তারপরে কি করছে, এখানে আপনার র্যান্ডম ভাবে প্যাটার্ন ক্রিয়েট করছে বা র্যান্ডম ভাবে প্রাইসটা ঘোরাঘুরি করছে। আমরা জানি যে এটা হলো আপনার কনসলিডেশন মার্কেট, যেখানে রেজিস্ট্যান্স এবং সাপোর্টের মধ্যে প্রাইসটা ঘুরঘুর করছে। যখন এভাবে ঘুরতে ঘুরতে হঠাৎ করে রেজিস্ট্যান্সটা ব্রেক করে, তখন সে কি করে, একটা মোমেন্টাম নিয়ে উপরের দিকে উঠে যায়, অথবা মোমেন্টাম নিয়ে একদিকে চলা শুরু করে। এই মোমেন্টামটা কেন আসে? মোমেন্টামটা এই কারণে আসে যে সেই রেজিস্ট্যান্স এবং সাপোর্টটা খুব বাধা দিচ্ছিল। মনে করেন পানির একটা ফ্লো আছে, পানির ফ্লোটাতে যদি আপনার বাঁধ দিয়ে আপনি বারবার বাধা দেন, তাহলে যেটা হবে যে পানিটা ওই বাঁধ অতিক্রম করে যেতে পারবে না। কিন্তু যদি ওই বাঁধটা ভেঙে যায় তাহলে কিন্তু আপনার বন্যা হওয়ার পসিবিলিটি আছে, অর্থাৎ আপনার পানির ফ্লোটা অনেক বেড়ে যাওয়ার পসিবিলিটি আছে। যেই কারণেই আপনার প্রাইসটা যখন কোনো কিছু ব্রেক করে, কোনো ট্রেন লাইন ব্রেক করে বা সাপোর্ট ব্রেক করে বা রেজিস্ট্যান্স ব্রেক করে, তখন অনেক একটা স্ট্রং মোমেন্টাম নিয়ে সে উপরের দিকে উঠে যায়। এই জন্য ব্রেকআউট ট্রেডিং অনেকে পছন্দ করে, কারণ মার্কেট যখন একদিকে যাওয়া শুরু করে তখন সে খুব খুব জোরে সেদিকে যায়, এবং আপনি খুব সহজেই সেখান থেকে যদি মার্কেটটা ধরতে পারেন প্রফিট করতে পারেন। অনুরূপভাবে যদি আপনি আবার সেই ট্রেন্ড লাইন লক্ষ্য করেন, ট্রেন্ড লাইনও যদি ব্রেক করে তাহলে প্রাইস কিন্তু অনেক ফোর্সফুলি নিচের দিকে নেমে আসতে পারে বা উপরের দিকে উঠে যেতে পারে, যদি আমার সেই ট্রেন্ড লাইনটা খুব সুন্দর করে আমরা ধরতে পারি। তো ব্রেকআউট ট্রেডিং এর আপনি কি যদি এক্সাম্পল দেখেন তাহলে এখান থেকে দেখতে পাবেন যে আগের বারের মতো, যদি আমি এখানে অস্ট্রেলিয়ান ডলার ইউএসডি চার্ট, ডেইলি চার্ট থেকে আপনাকে দেখাচ্ছি যে প্রাইস কি করছিল, উপরের দিকে উঠছিল খুব সুন্দরভাবে, আপনার হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করে, তারপরে কি হলো, সে মোমেন্টাম হারিয়ে ফেলে একটা র্যান্ডম প্যাটার্ন এখানে ক্রিয়েট করছে। র্যান্ডম প্যাটার্ন এই জায়গাটা খুব সুন্দরভাবে আপনার একটা রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট করেছে, এবং এই জায়গাটা একটা সাপোর্ট জোন ক্রিয়েট করেছে। এখন এই রেজিস্ট্যান্স জোন এবং সাপোর্ট জোনে আপনি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, এখানে পিন বিয়ার ক্রিয়েট হচ্ছে, উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ আমি বললাম যে বাউন্স ট্রেডিং, এখানে আপনি বাউন্স ট্রেডিং করতে পারছেন, বুলিশিং গ্যালফিন প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, তারপরে আবার এখানে এসে আপনাকে রিটেস্ট করে উপরের দিকে গেছে। তো খুব সুন্দর সুন্দর এখানে আপনাকে বাউন্স ট্রেডিং এর অপরচুনিটি দিয়েছে। দেখেন আবার এখানে রেজিস্ট্যান্স টাচ করে একটা বুলিশ বেয়ারিশ ক্যান্ডেল দিয়েছে, এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আবার সেই প্রাইসটা টাচ করে নিচের দিকে নেমে আসছে। এখানে একটা খুব সুন্দর প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, সেই প্যাটার্নে আপনি যদি ট্রেড নিতেন কনফার্মেশন অনুযায়ী প্যাটার্ন, তাহলে আপনি আবার এখান থেকে একটা সেল ট্রেড নিতে পারতেন। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে যখন প্যাটার্নে ক্রিয়েট করে, যখন আপনার রেঞ্জ মার্কেটে ঘোরাফেরা করছে তখন আপনি খুব সুন্দর বাউন্স ট্রেডিং এর অপশন পাচ্ছেন, কিন্তু যখন সেই সাপোর্টটাকে ব্রেক করলো তখন সে করলো কি, অনেক জোরে নিচের দিকে নেমে আসলো। এখানে আপনার
ব্রেকআউট ট্রেডিং অপরচুনিটি আসলো। ব্রেকআউট ট্রেডিংও আপনি সে আগের মতো দুইভাবে নিতে পারেন, অ্যাগ্রেসিভলি নিতে পারেন, আবার কনজারভেটিভ ওয়েতেও নিতে পারেন। এটা যেহেতু ডেলি চার্ট, আপনি যদি এখানে দেখেন যে ডেলি চার্টে সে প্রাইসটা যখন ব্রেক করেছে, তারপর সে কিন্তু অনেক দিন নিচের দিকে মুভ করেছে, অর্থাৎ আপনার ব্রেক করার সাথে সাথে সে কিন্তু যেদিকে মোমেন্টাম পেয়েছে সেদিকেই দৌড় দেওয়া শুরু করেছে। আপনি যদি আমার আগের ভিডিওটি দেখে থাকেন তাহলে সেখানে আমি একটা আপনাদেরকে টাইম ফ্রেম, মাল্টিপল টাইম ফ্রেম সম্পর্কে বলেছিলাম, একটা প্রশ্ন উত্তর আমি এটা ভিডিওতে, যে যদি আপনি ডেইলি চার্টে দেখেন যে আপনি একটা জিনিস পেলেন, অর্থাৎ একটা ইন্ডিকেশন পেলেন যে হ্যাঁ এটা একদিকে দৌড়ানো শুরু করলো, তখন আপনি H4 চার্টে যান। H4 চার্টে গেলে আপনি দেখতে পাবেন যে এই জায়গাটা দেখেন যে কি সুন্দর করে ব্যাক করে আসছিল। H4 চার্টে গেলে আপনি দেখতে পেতেন যে ওইখানে আপনার যে জায়গাটায় আপনার সাপোর্টটাকে ব্রেক করেছে সেখানে রিটেস্ট করে খুব সুন্দর একটা রিভার্সাল প্যাটার্ন বা একটা রিভার্সাল ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, যেখান থেকে আপনি খুব সুন্দর একটা এন্ট্রি পয়েন্ট নিতে পারতেন। তো এগুলো নিয়ে আমি আলোচনা করব। আমি এখানে জাস্ট এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি যে ব্রেকআউট ট্রেডিং এ কি করে করতে হয় বা ব্রেকআউট ট্রেডিং অপরচুনিটিটা কখন আসে। অনুরূপভাবে ব্রেকআউট ট্রেডিং কিন্তু আপনার ট্রেন্ড লাইনের ক্ষেত্রেও আসে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে উপরের দিকে প্রাইসটা উপরে উঠে যাচ্ছে এবং আমি এখানে একটা ট্রেন্ড লাইন আঁকলাম। প্রাইসটা যখন এই ট্রেন্ড লাইন ব্রেক করলো তখন সে অনেক ফোর্সফুলি নিচের দিকে এসেছিল। তারপরে কি করেছিল, যদি আপনি অ্যাগ্রেসিভ ট্রেডার হন তাহলে হয়তো এই ট্রেন্ড লাইন ব্রেক করার সাথে সাথে আপনি এখানে একটা এন্ট্রি অর্ডার দিয়ে রাখবেন এবং আপনার ট্রেডটা ওপেন হয়ে যাবে এবং আপনার এখানে হায়ার হাইতে, অর্থাৎ লেটেস্ট যে হাইটা ছিল তার উপর আপনি স্টপ লসটা থাকবে, তারপরে ট্রেডটা আপনার দিকে মুভ করতে পারে। আপনি যদি কনজারভেটিভ ট্রেডার হন তাহলে আপনি ওয়েট করবেন যে ট্রেড লাইনটা আবার টেস্ট করুক, টেস্ট করার পরে আপনি সেখান থেকে ট্রেডটা নিতে পারেন। সো এইভাবে আপনি কনজারভেটিভ ওয়ে বা আপনি অ্যাগ্রেসিভ ওয়েতে ট্রেড নিতে পারেন, ব্রেকআউট ট্রেডিংও নিতে পারেন, বাউন্স ট্রেডিংও নিতে পারেন। এটা আমি একটা এক্সাম্পল দেখালাম ব্রেকআউট ট্রেডিং এর। এখন আমি আগেই বলেছিলাম যে আপনার যে আমি এত সুন্দরভাবে দেখাচ্ছি যে প্রাইসটা খুব সুন্দর করে রেজিস্ট্যান্সে বাধা পেয়ে চলে আসতেছে বা রেজিস্ট্যান্স ভেঙে চলে যাচ্ছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল লাইফে হয় না। তাহলে কি হচ্ছে, এখানেও কিন্তু আমি যখন ব্রেকআউট ট্রেড করছি আমি কিন্তু ফলস ইন্ডিকেশন পেতে পারি। যখন এই প্রাইসটা ব্রেক করে উপরের দিকে উঠে গেল, আমি যদি ধরেই নিই যে এখন এটা উপরের দিকে যেতেই থাকবে, সেটা কিন্তু সবসময় একটু নাও হতে পারে, সেটা আবার ব্যাক করে নিচের দিকে চলে আসতে পারে। অর্থাৎ আপনি যদি এখানে বাউন্স ট্রেডিং করেন তাহলে আপনার স্টপ লস হিট করলো, তারপরে আপনার দিকে গেল, আর যদি ব্রেকআউট ট্রেডিং করেন তাহলে আপনার এন্ট্রি পয়েন্ট হিট করে আবার স্টপ লস হিট করলো। এখানে যারা আছে তারা কি দুই পক্ষই ধরা গেল, যারা বাউন্স ট্রেডিং করছে তারাও ধরা গেল, যারা ব্রেকআপ ট্রেডিং করার চেষ্টা করছে তারাও ধরা খেলো। তাহলে এই সমস্ত জায়গা, যে সমস্ত জায়গা থেকে মানুষজন বেশিরভাগ ক্ষেত্রে লস করে, সেই জায়গাগুলো থেকে কিন্তু এক্সপিরিয়েন্স ট্রেডাররা প্রফিট করে। তারা কিন্তু বুঝতে পারে যে এটাই হলো মার্কেটে একটা প্যাটার্ন, এটাই হলো একটা মার্কেটের ছাপ, যে জায়গা থেকে আপনার ট্রেডের পসিবিলিটি আছে ওই দিকে মুভ করা বা প্রফিট করার। তো এই জিনিসগুলো ধরতে পারার জন্যই, এই ফলস ইন্ডিকেশনগুলো ধরতে পারার জন্যই বা ফলস ইন্ডিকেশনগুলোকে নালিফাই করার জন্যই আপনাদেরকে আমি আগে বলেছিলাম যে ফলস ব্রেকআউট থেকে মুক্তি পেতে হলে কী করতে হবে। অনেক ধরনের উপায় রয়েছে, তার মধ্যে যে তিনটা উপায় আমি ফার্স্টে আলোচনা করেছিলাম সেগুলো আপনাকে হালকা করে একটু বোঝানোর চেষ্টা করি। যে ফার্স্ট বলেছিলাম যে অ্যাগ্রেসিভ ট্রেড না করে কনজারভেটিভ ট্রেড করা। অ্যাগ্রেসিভ ট্রেড এবং কনজারভেটিভ ট্রেডে যদি আমি একটা এক্সাম্পল দিই, জাস্ট এখানে যদি দেখি এটা একটা সাপোর্ট লাইন। যখন অ্যাগ্রেসিভ ট্রেডার থাকে, মনে করেন আমি এখন ব্রেকআউট ট্রেড আলোচনা করছি, তার ব্রেকআউট ট্রেডে যেটা হয় যখনই সাপোর্টটাকে ব্রেক করে নিচের দিকে চলে যায়, অনেকে এখানে একটা এন্ট্রি অর্ডার দিয়ে রাখে, যে স্টপ এন্ট্রি অর্ডার বা বাই স্টপ বা সেল স্টপ দিয়ে রাখে, যে টাচ করার সাথে সাথে ট্রেডটা ওপেন হয়ে যাবে এবং স্টপ লসটা হবে আপনার আগের যে সাপোর্টটা ছিল তার মাথার উপরে। অর্থাৎ যদি সে আবার ব্যাক করে উপরের দিকে যেতে থাকে তাহলে আমার স্টপ লস হিট করে যাবে এবং আমার ট্রেডের ডিরেকশন যেহেতু চেঞ্জ হয়েছে আমি মার্কেট থেকে বের হয়ে আসবো কম লস নিয়ে। এটা হলো অ্যাগ্রেসিভ ট্রেডাররা এই কাজটা করে থাকে। আর কনজারভেটিভ ট্রেডাররা কি করে, তারা সাপোর্টটা ব্রেক হওয়ার সাথে সাথে ট্রেডটা নেয় না, সাথে সাথে ট্রেডটা না নিয়ে তারা অপেক্ষা করে যে এটা একটু পুল ব্যাক হোক, পুল ব্যাক হয়ে আবার সেই সাপোর্টে আসুক, সেই সাপোর্ট থেকে আমি আবার এন্ট্রি অর্ডার দিব। তাহলে হবে কি, আপনার এখানে দেখতে পেলাম যে আমার একটা ডাউন ট্রেন্ডের মতো ক্রিয়েট হচ্ছে। সেই ডাউন ট্রেন্ডের আপনি যে লোয়ার হাইটা আছে সেই লোয়ার হাইয়ের উপরে আপনি স্টপ লসটা বসালেন একটা কনফার্মেশন নিয়ে যে হ্যাঁ আমাদের টেস্ট করে আবার নিচের দিকে যাচ্ছে। সো এটা হলো অ্যাগ্রেসিভ ট্রেডার এবং কনজারভেটিভ ট্রেডার, এদের মধ্যে পার্থক্য, যেটা আমি আগেও চার্টের মাধ্যমে বুঝালাম। এবং অ্যাগ্রেসিভ ট্রেড নেবেন নাকি কনজারভেটিভ ট্রেড নেবেন সেটা ডিপেন্ড করছে আপনার ট্রেডিং সাইকোলজির উপরে। আমি যখন ফিউচারে আরও বেশি আলোচনা করব তখন এই জিনিসগুলো আপনাদেরকে ধরা দেওয়ার চেষ্টা করব। তো আমি একটা ওয়ে দেখালাম যে কি করে আপনি এই ফলস ব্রেকআউট থেকে মুক্তি পেতে পারেন। কারণ আপনি দেখা গেল যে এখানে ট্রেডটা ওপেন করলেন, তারপর আবার সে প্রাইসটা এখানে এসে ঘুরঘুর করছে, ঘুরঘুর করে তারপর হয়তো উপরের দিকে উঠে যেতে পারে বা নিচের দিকে উঠতে পারে। আপনি যখন ওই ঘুরঘুর করছে তখন যদি আপনি একটা ট্রেডিং প্যাটার্ন ক্রিয়েট করতে পারেন বা আপনার যদি এখানে একটা ক্যান্ডেলস্টিক ইন্ডিকেশন পান যে হ্যাঁ আমি এখন নিচের দিকে যাচ্ছি, তখন কিন্তু আপনি আবার সেই কনজারভেটিভ ওয়েতে ট্রেডটা ওপেন করতে পারেন। তাহলে আপনার প্রবাবিলিটি একটু বেড়ে গেল। আবার কনজারভেটিভ ওয়েতে ট্রেড করার একটা কিন্তু অসুবিধাও আছে। অনেক সময় কি হয়, যখন আপনার আমি আগে বললাম যে রেজিস্ট্যান্স বা সাপোর্ট যখন ব্রেক করে তখন সে করে একদিকে হুড়হুড় করে চলে যায়। হলো কি, আপনাকে কোনো পুল ব্যাক অপরচুনিটি দিলই না, না দিয়ে সে করে গেল 100-200 পিপ নিচের দিকে চলে গেল। তাহলে তখন আপনি আবার আফসোস করবেন, হায় হায় আমাকে তো সে কোনো চান্সই দিল না যে আমি সুন্দর করে কনজারভেটিভ ট্রেড করে নিচের দিকে আমার আমার রিস্কটাকে কমায় নিয়ে আসি। সো যারা অ্যাগ্রেসিভ ট্রেড করে তারা কিছু বেনিফিট যেমন হয়, তাদের কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। আবার যারা কনজারভেটিভ ট্রেড তারাও যেরকম লাভবান হয়, কিছু কিছু
রিস্কও তার সাথে ইনভলভ রয়েছে। সো কোনোটাই 100% ট্রু ওয়ে না, বাট আপনার ট্রেডিং সাইকোলজি কোনটার সাথে ম্যাচ খায় বা কোনটা আপনি মেনে চললে বেশি প্রফিট করতে পারছেন সেটার উপর ডিপেন্ড করবে আপনি অ্যাগ্রেসিভ ট্রেড করবেন নাকি কনজারভেটিভ ট্রেড করবেন। এই জিনিসগুলো নিয়ে বিস্তারিত আমি আরও আলোচনা করব। আরেকটা উপায় বলেছিলাম যে ইন্ডিকেটর অথবা ট্রেডিং টুল ইউজ করে আপনি কি করতে পারেন, ফলস ব্রেকআউট থেকে কিন্তু মুক্তি পেতে পারেন। যেমন ধরেন যে এখানে যদি আপনি বলিঞ্জার ব্যান্ড, আমি এখানে দেখাচ্ছি বলিঞ্জার ব্যান্ডে কি হচ্ছে, সে নিচের দিকে ব্রেক করেছিল, ব্রেক করে সে কিন্তু আপনার উপরের দিকে উঠে চলে আসলো। আমরা যদি এখানে আমি জানি যে বলিঞ্জার ব্যান্ডের নিচে টাচ করে সেটাকে উপরে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে, তাহলে কিন্তু এই সময় আপনি ওই ট্রেডটা নাও নিতে পারতেন। সো এই বলিঞ্জার ব্যান্ড আপনাকে একটা কনফার্মেশন দিল যে তুমি আমার দিকে থাকো, অর্থাৎ উপরের দিকে থাকো। অনুরূপভাবে আপনি কিন্তু অন্য কোনো ইন্ডিকেটর ইউজ করতে পারেন, সাপোজ আরএসআই ইউজ করতে পারেন, অথবা আরও ইন্ডিকেটর আছে, প্যারাবোলিক এসএআর আছে, ম্যাকডি আছে, বিভিন্ন ধরনের ইন্ডিকেটর আছে। এই ইন্ডিকেটরগুলো আপনাকে কনফার্মেশন দিবে যে হ্যাঁ আমি এখন নিচের দিকে যাচ্ছি বা উপরের দিকে যাচ্ছি, তুমি যদি আমার সাথে যেতে চাও তাহলে নাও। তারা কিন্তু আপনাকে বলেন যে আমাকে নিতেই হবে, তারা কিন্তু আপনাকে একটা অপশন দেয়। এবং আপনাকে সবসময় মাথায় রাখতে হবে সবসময় ইন্ডিকেশন নাও পেতে পারেন, অর্থাৎ যে জায়গাটা আপনার ফলস ব্রেকার হচ্ছে সবসময় যে ইন্ডিকেটর আপনাকে বলেই দিবে যেটা ফলস ব্রেকার তা কিন্তু না। ইন্ডিকেটরগুলো যদি 100% অ্যাকুরেটলি বলতে পারতো তাহলে সবাই কি করতো, আপনার কোড করে যেই আপনার এক্সপার্ট অ্যাডভাইজার তৈরি করা যায় ইন্ডিকেটর উপর ভিত্তি করে, তারা কিন্তু সেটা ব্যবহার করে 100% প্রফিট করতে পারতো। প্রফিট যে করতে পারে না তা না, এই ট্রেডিং ইন্ডিকেটরগুলো আপনার হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতে পারে। আপনি যখন মনে করেন যে অ্যানালাইসিস করবেন তখন আপনার ইন্ডিকেটর বা ট্রেডিং টিপসগুলো আপনাকে সাহায্য করবে ডিসিশন নিতে, নট 100% ডিসিশন দিবে। এবং যে জিনিসটা নবী সাল্লাল্লাহু করে থাকে, তারা ইন্ডিকেটর যখন শেখা শুরু করে তখন তারা আল্লাহর নামে সব ইন্ডিকেটর শেখা শুরু করে। তারা হাইকেনাইসি বলেন, প্যারাবোলিক এসআর বলেন, ম্যাকডি বলেন, আরএসএ বলেন, স্টকাস্টিক বলেন, সবগুলো বসাতে 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 তাদের চার্টটাকে খুব সুন্দর একটা ছবিতে পরিণত করে, যে ছবিতে তারা বুঝতেই পারে না যে প্রাইসটা এখন কোথায় আছে। সো আমাদের উদ্দেশ্য হলো যে ইন্ডিকেটরকে কি করে ইফেক্টিভলি ইউজ করা, নট যে আমাদের চার্টের মধ্যে ইন্ডিকেটর বসালে আমরা প্রফিট করতে পারবো। অনেকে আপনাকে শেখাবে যে কি করে ইন্ডিকেটর দিয়ে লাভজনকভাবে ব্যবসা করা যায়, অর্থাৎ ফরেক্স ট্রেডিং করা যায়, বা তারা কিন্তু কখন আপনাকে ডিটেলসে বলবে না যে কেন আপনি ইন্ডিকেটরটা ইউজ করছেন এবং কোন কোন জায়গায় ইন্ডিকেটরটা আপনার ভালো কাজ করবে। সো আমি এগুলো নিয়ে আবার আলোচনা করবো, আমি জাস্ট এখানে আপনাকে হাইলাইট করছি যে কোন কোন জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। সো এখানে আমি যে জিনিসটা বলতে চাই যে মার্কেটে সব ধরনের ইন্ডিকেটর দিয়ে প্রফিট করা সম্ভব। কারণ কি, আপনি যদি মেটাট্রেডার প্ল্যাটফর্ম খুলেন তাহলে আপনি দেখবেন যে ওখানে সব ধরনের ইন্ডিকেটর দেওয়া আছে অলরেডি। এবং এই ইন্ডিকেটরগুলো কেন মার্কেটে এসেছে, কারণ এই মার্কেট এই ইন্ডিকেটর ইউজ করে প্রফিট করেছে। যারা বলিঞ্জার ব্যান্ড দিয়ে ট্রেড করছে তারা কিন্তু বলিঞ্জার ব্যান্ড দিয়ে প্রফিট করছে। যারা ট্রেড করতে পারে তারা যে কোনো ইন্ডিকেটর দিয়ে ট্রেড করতে পারে, কারণ তারা মার্কেটে সাইকোলজিটা বুঝে। এখন আপনি আমাকে যে কোনো ইন্ডিকেটর দেন, আপনি আমাকে বলিঞ্জার ব্যান্ড দেন, আরএসআই দেন, কোনো ইন্ডিকেটর নাও দেন, আমি কিন্তু মার্কেটের পালস বুঝে আমি বুঝতে পারবো যে হ্যাঁ বলিঞ্জার ব্যান্ডের এই বাই ট্রেডটা নেওয়া দরকার কি দরকার না, মুভিং এভারেজের এখন ক্রস ওভারে এই ট্রেডটা আমি নিবো কি নিবো না, সেগুলো যখন আপনি বুঝতে পারবেন তাহলে আপনি তখন সেই ইন্ডিকেটরটা সাকসেসফুলি ইউজ করতে পারবেন। সো এই মার্কেটে এই ইন্ডিকেটরগুলো ইউজ করার আগে আপনাকে জানতে হবে মার্কেট আপনাকে কি গল্প বলতে চাচ্ছে, মার্কেটের সাথে আপনি কিভাবে তাল মিলাবেন, আপনার ট্রেডিং কৌশল কি হবে এবং আপনার মানি ম্যানেজমেন্ট কি হবে। এই চারটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো যদি না জানেন, আপনি যদি শুধু ইন্ডিকেটার ইউজ করাই শিখে যান যে ইন্ডিকেটারে এই জায়গাটা টাচ করলে বাই হবে, এই জায়গাটা টাচ করলে সেল হবে, আপনি কিন্তু ইন্ডিকেটারের আসল মর্মটা বুঝতে পারবেন না। তখন আপনি বলবেন কি ইন্ডিকেটার দিয়ে ট্রেড করে কোনো প্রফিট করা যায় না। কিন্তু যারা প্রফিট করতে পারে তারা ইন্ডিকেটার দিয়ে প্রফিট করতে পারে, ইন্ডিকেটার ছাড়াও প্রফিট করতে পারে, শুধুমাত্র একটা টুল নিয়ে কিন্তু সে প্রফিট করতে পারে যদি সে মার্কেটের পালসটা বুঝে। সো এই মার্কেটের পালসটা বোঝার জন্যই আমাদের উদ্দেশ্য হলো যে মার্কেট কি বলতে চাচ্ছে সেটা বোঝা। এখন মার্কেট কি বলতে চাচ্ছে সেটা আমি বুঝবো কি করে, মার্কেট কি বলতে চাচ্ছে এটা বোঝার একটা সহজ উপায় হলো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। আমি আপনাদেরকে একটা সূত্র বলছি, এখানে দেখেন আমি সূত্রটা খুব সুন্দর করে লিখে দিয়েছি। ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন প্লাস সাপোর্ট রেজিস্ট্যান্স প্লাস আদার টুলস কনফার্মেশন, সেটা হতে পারে কোনো ইন্ডিকেটর দিয়ে, সেটা হতে পারে ফিবোনাচি দিয়ে, আপনার যে টুলটা আপনার সাথে খাপ খায়। টুল অনেক আছে, টুলের অভাব নাই। আপনি মুভিং এভারেজ আছে, বোলিঞ্জার ব্যান্ড আছে, আরএসআই আছে, আপনার ম্যাকডি আছে, ফিবোনাচি আছে। আপনি যে কোনো একটা টুলে মাস্টার মাস্টার হন এবং তারপরে আপনি সেই টুলটাকে ব্যবহার করে শিখেন। সরি। সো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার সরি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন প্লাস সাপোর্ট রেজিস্ট্যান্স। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শুধু ক্রিয়েট হলে হবে না, আপনাকে আমি পরবর্তী ভিডিওগুলোতে শিখাবো ডোজি ক্যান্ডেল কি, ব্যারিশ এনগালফিং ক্যান্ডেল কি। সবাই করে কি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখে শিখে যেখানেই একটা ডোজি পায় সেখানেই আপনার বাই এবং ট্রেড সেল বসায় দেয়। সেটা কিন্তু না, আপনার এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের গল্পটা বুঝতে হবে, সেই জায়গাটা কেন ওই প্যাটার্নটা ক্রিয়েট হয়েছে। সেটা যদি স্ট্রং সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্সে ক্রিয়েট হয় তাহলে একটা মিনিং করবে, তার সাথে যদি আপনার আদার টুলের কনফার্মেশন থাকে তাহলে আরেক ধরনের মিনিং করবে।
সো সবগুলাই কিন্তু আপনাকে এক একটা তথ্য দিবে এবং আপনাকে এক একটা গল্প বুঝাবে। এই গল্পটা যদি মার্কেটে বুঝতে পারেন তাহলেই কিন্তু আপনি ট্রেডে সাকসেসফুল হবেন। আদারওয়াইজ আপনি শুধু ইন্ডিকেটর শিখলেন, আপনি শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স শিখলেন, আপনি শুধু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখলেন, যে কোনো একটা নিয়ে ট্রেড করতে গেলে আপনি একটু সমস্যার সম্মুখীন হবেন। তো নেক্সট ভিডিওতে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেই হলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে মার্কেটের গল্প কি করে বুঝবো। আমি নেক্সট ভিডিওতে একটা গল্প বলবো আপনাদেরকে, সেখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে কি করে আপনাকে মার্কেটের সেন্টিমেন্টটা বুঝতে পারবেন বা মার্কেট আপনাকে কি বলতে যাচ্ছে আপনি বুঝতে পারবেন, সেটা আলোচনা করার চেষ্টা করবো। এবং পরবর্তী ভিডিওতে আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বিভিন্ন ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অথবা মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই জিনিসগুলো যদি আপনি জানেন তাহলে যেটা হবে, আপনি মার্কেট কি বলতে চাচ্ছে সেই জিনিসটা বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী আপনি আপনার ট্রেন্ডটাকে সাজাতে পারবেন। এবং আমি পরবর্তীতে হয়তো ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব, কারণ ইন্ডিকেটর নিয়ে জানার জন্য সবার খুব আগ্রহ থাকে। সেই ইন্ডিকেটরগুলোকে বেসিক জিনিসটা বুঝায় তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে সেই ইন্ডিকেটরগুলো কিন্তু আপনি ইফেক্টিভভাবে ইউজ করতে পারেন। আরবিটারিভাবে বা র্যান্ডমলি ইউজ করে বা আন্দাজে শুধুমাত্র আপনি যদি ইন্ডিকেটর ইউজ করেন বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ইউজ করেন তাহলে কিন্তু আপনি মার্কেটে সাকসেসফুল হতে পারবেন না। এর ভিতরে কিছু হিডেন জিনিস রয়েছে, যে জিনিসগুলো যদি আপনি বুঝতে পারেন, মার্কেটের গল্পটা বুঝতে পারেন, আর যেটা বোঝার জন্য আপনাকে মার্কেটে অনেক টাইম স্পেন্ড করতে হবে, আপনাকে ট্রেড করতে হবে। আপনি ডেমো ট্রেড করেন বা রিয়েল ট্রেড করেন, আমি ফার্স্ট অফ অল আপনি ডেমো ট্রেড করে আপনি একটা বুঝেন যে আপনার মার্কেট আপনাকে কি বলতে চাচ্ছে, আপনি বুঝতে পারছেন কিনা। ফরেক্স সবার জন্য না, যদি আপনার জন্য ফরেক্স না হয় তাহলে এটা বাদ দেন। ফরেক্সে যে করতেই হবে আপনাকে সেটার কোনো মানে বাধ্যবাধকতা নাই। যদি আপনি ফরেক্সে টিকতে পারেন, আপনার আপনি ডেমোট্রেট করে বুঝতে পারেন যে হ্যাঁ আমাকে এটা দিয়ে হবে, তাহলে আপনি রিয়েল ট্রেডে ইনভেস্ট করেন। রিয়েল ট্রেডে ছোট, প্রথমে না বড় কোনো অ্যামাউন্ট না, প্রথমে ছোট অ্যামাউন্ট দিয়ে। একটা জিনিস আমি এখানে একটু ক্লিয়ার করবো আমার এই লাস্টে এই কিছু কথাতে, পরবর্তী ভিডিওর টপিকটা শেষ করে। এই কিছু কথা জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমার কাছে পার্সোনালি মনে হয়, কারণ আমি যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা কিন্তু নতুন ট্রেডারও যেরকম দেখতেছে, অনেকদিন ধরে ট্রেড করছে এরকম ট্রেডারও কিন্তু দেখছে। সো আমি চাই সবাই এখান থেকে একটা ইনফরমেশন পাক। এই যে বেসিক ছোট ছোট জিনিসগুলো বললাম, এগুলো কিন্তু নতুন ট্রেডার যারা আছে তাদের কাছে হয়তো অনেক নতুন লাগতে পারে, কিন্তু যারা পুরাতন ট্রেডার আছে তারা কিন্তু এই জিনিসগুলো জানে। জানার পরেও কিন্তু মার্কেটে তারা প্রফিট করতে পারছে না। কেন পারছে না? কারণ পাচ্ছে না, কারণ তারা সেই মার্কেটের পালসটা বুঝতে পারছে না। আমি সেই পালসটাকে ধরা দেওয়ার চেষ্টাই এখানে করছি। আর নতুন ট্রেডার আছেন, পুরাতন যারা আছে তারা তো জানেই যে কিছু কিছু স্ক্যামার মার্কেটে আছে, তারা আপনাকে কি বলবে না বলবে সেই সম্পর্কে আপনি মানে আপনাকে বলো যে আমি 100% প্রফিট করছি, আমার কোনো লসই হচ্ছে না, 100% আমি প্রফিট করতে পারি, আপনি আমাকে ফোন করেন। ফোন নাম্বার দিয়ে দিল যে আপনি তার সাথে ফোন করলেই সে আপনাকে 100% একটা প্রফিটেবল স্ট্র্যাটেজি দিয়ে দিবে। তো সেটা নিয়ে আমি এখানে একটু আলোচনা করবো যে যখনই কোনো আপনি 100% প্রফিটেবল স্ট্র্যাটেজি পাবেন, বুঝে নেবেন যে তার মধ্যে কিছু গন্ডগোল রয়েছে। কেউ যদি আপনাকে বলে যে আমি 100% প্রফিট করতে পারি, তাহলে কিন্তু তার মধ্যে গন্ডগোল আছে। কেন গন্ডগোল আছে তা আমি আপনাকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝা দিচ্ছি। আপনারা জর্জ সোরসের নাম শুনেছেন কিনা জানি না, যদি না শুনে থাকেন তাহলে এখনই গুগলে সার্চ দেন, উইকিপিডিয়া থেকে আপনি এই জিনিসটা পাবেন। আমি সেখান থেকে স্ক্রিনশট নিয়েছি। সোরস হলো ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট সাকসেসফুল ইনভেস্টার্স। তার মানে কি সে বলতে চাচ্ছে, মানে এই প্রেসটা আপনাকে বলতে চাচ্ছে সোরস হলো আপনার ওয়ার্ল্ডে যত বড় বড় ইনভেস্টার রয়েছে তাদের মধ্যে একজন বিখ্যাত। সোরসের অনেক কাহিনী রয়েছে, আপনি দেখতে পারেন। আমি জাস্ট ওনার নামটা এখানে উল্লেখ করছি এই কারণে, পরবর্তী একটা নিউজ দেখেন। জর্জ সোরস রিপোর্টেডলি লস্ট অ্যাবাউট 1 বিলিয়ন আফটার ট্রাম্পস ইলেকশন। তার মানে কি, জর্জ সোরস যে সবচেয়ে বড় ইনভেস্টর, যে সবচেয়ে নামি দামি একজন আপনার ট্রেডার, সেও কি করছে, আপনার টাকা লস করছে। সো সে যত বড় ট্রেডারই হোক না কেন সে কিন্তু লস করতে পারে। এখানে আপনি নিউজটা দেখতে পাবেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেটা গেইন 5% ওভার দ্য ইয়ার অ্যাকর্ডিং টু দ্য জার্নাল। তার মানে হলো কি, সে বছরে 5% প্রফিট করেছে। সো ব্যাপারটা দাঁড়ালো, আমরা যারা নতুন ট্রেড করি তারা দিনে 10% 20% করে প্রফিট করি। আমাকে যদি বলা হয় একটা ট্রেডিং স্ট্র্যাটেজি আমি ডেভেলপ করেছি, মানে আপনাকে যদি বলা হয় সেটা মান্থলি 100% প্রফিট দেয়, অর্থাৎ মান্থলি 50% প্রফিট দেয়, তার মানে আপনি 100 টাকা ইনভেস্ট করলে আপনার মাসে এসে 150 টাকা বা 200 টাকা হয়ে যাবে। এই ট্রেডিং স্ট্র্যাটেজি আসলে সাস্টেনেবল কোনো স্ট্র্যাটেজি? কেন এটা সাস্টেনেবল হবে? আপনাকে যদি 100 টাকাকে যদি আপনি 200 টাকা বানাতে পারেন আপনি এক মাসের মধ্যে, তাহলে আপনাকে যদি 1 লাখ টাকা দেওয়া হয় আপনি সেটাকে 2 লাখ টাকা বানায় ফেলতে পারবেন। তাহলে আপনার তো কিছু করার দরকার নাই, শুধুমাত্র ওই ট্রেডিং এর স্ট্র্যাটেজি নিয়ে আপনি বড়লোক হয়ে যেতে পারেন। তো সেই সমস্ত ট্রেডার যারা বলে যে আমাদের 100% আমার প্রফিট হবেই, তারা কেন আপনাকে ট্রেড শেখানোর জন্য তাহলে টাকাটা নিচ্ছে? এটা কি একটা স্ক্যামের মধ্যে পড়ে না? যারা পুরাতন ট্রেডার আছেন তারা এরকম স্ক্যামের মধ্যে অলরেডি বহুত কয়েকবার পড়েছেন, পরে বুঝেছেন যে না আসলে এই জিনিসটা আপনাকে 100% প্রফিটেবিলিটি কোনো কিছু দিবে না, বরং যেটা করতে পারে আপনাকে কিছু ধারণা দিবে। যেমন ধরেন আপনি জর্জ সরোসের কিছু উক্তি আছে, এখানে দেখেন, আই এম নো বেটার দেন দ্য নেক্সট ট্রেডার। আমি আমার পাশের যে ট্রেডারটা রয়েছে তার চেয়ে ভালো কোনো ট্রেডার না, just quicker at realizing my losses and moving
অন টু দ্য নেক্সট ট্রেড। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা যখন আপনি বুঝতে পারবেন তখনই কিন্তু আপনি বুঝতে পারলেন যে আপনি একজন এক্সপিরিয়েন্স ট্রেডার হতে যাচ্ছেন। অনেকেই আছে তারা মনে করে যে আমি খুব ভালো ট্রেডার, আমার থেকে ভালো ট্রেড কেউ করতে পারে না, সো আমি সবাইকে শিখাবো, শিখে আমি শেখানো থেকে টাকা কামাবো। আপনি যদি ট্রেড করেই প্রফিটেবল করতে পারেন, ওকে, আপনি ট্রেড শিখায় টাকা নিতে পারেন বা আপনি 100% একজন ভালো ট্রেডার হতে পারেন। তাই বলে আপনি কখনো মিসগাইড করতে পারেন না নতুন ট্রেডারকে যে সে আপনার অনুযায়ী ট্রেড করতে আসলেই 100% প্রফিট হবে। এই সমস্ত মিসগাইড সাধারণত তারা করে যারা এখান থেকে মানে ফরেক্স মার্কেট থেকে ট্রেড করে প্রফিট করতে পারে না। তারা তখন চেষ্টা করে যে কি করে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়, অথবা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং, আমি সবাইকে খারাপ বলছি না, কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে টাকা ইনকাম করাও কিন্তু খুব একটা খারাপ জিনিস না, তাই না? সো সে যদি আপনাকে আসলে ট্রেড করা শেখায়, আমি তাদের কথা বলছি যারা বলে যে আমি 100% প্রফিট করতে পারি, লস মার্কেটে কখনোই হবে না। এই জিনিসটা ট্রু না, মার্কেটে লস হবে। আপনাকে লসের সময় যেটা করতে হবে, এখানে দেখেন আপনাকে তাড়াতাড়ি রিয়েলাইজ করতে হবে যে ও আমি একটা ভুল দিকে আছি, এখন আমার থেকে বের হয়ে আসতে হবে। এই জন্যই তো আমার মার্কেটে স্টপ লস বসায়, তাই না? সো আপনাকে বুঝতে হবে যে কোন জায়গা থেকে আপনি বের হয়ে আসবেন এবং কোন জায়গার ট্রেডটা আপনি ধরে রাখবেন। ধরে রাখবেন মিনস আপনার প্রফিট যখন হবে সেই প্রফিটের দিকে আপনাকে ট্রেডটাকে ধরে রাখতে হবে। অনেকে আছে যে লস যখন হয় তখন একেবারে 100-200 টাকা লস নেয়, আর যখন 1 টাকা প্রফিট হয় 1 টাকা প্রফিটে ট্রেডটা বন্ধ করে দেয়। অর্থাৎ তারা লস অনেক বেশি করে। এই সমস্ত ট্রেডারের পোর্টফোলিওতে আপনি দেখবেন যে তাদের 100% প্রফিটের স্টেটমেন্ট, অর্থাৎ সব মেটেরিয়ালে সবুজ 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 দিয়ে ভরা, অর্থাৎ সবগুলো ট্রেডে তারা প্রফিট করছে। 1 টাকা 2 টাকা 1 টাকা 2 টাকা 1 টাকা 2 টাকা প্রফিট করছে, বাট একটা লাল দাগ যেখানে দেখবেন যে 50 টাকা বা 100 টাকা লস করে বসে আছে। অর্থাৎ আগের যে 10-20টা ট্রেড ছিল সবগুলাতে সে প্রফিট যেটা ছিল সেটা তো মার্কেটে লুজ করলোই, এবং সে আরো বেশি পরিমাণ লস করলো। এটাই হলো নতুন ট্রেডার যারা, তাদের অ্যাকাউন্ট ব্লো আপ করার এটাই হলো একমাত্র ওয়ে। এইভাবেই তারা অ্যাকাউন্টটাকে ব্লো আপ করে থাকে। আরেকটা খুব সুন্দর কথা এখানে আছে, ইটস নট ওয়েদার ইউ আর রাইট অর রং দ্যাটস ইম্পর্টেন্ট, বাট হাউ মাচ মানি ইউ মেক ওয়েন ইউ আর রাইট অ্যান্ড হাউ মাচ ইউ লুজ ওয়েন ইউ আর রং। এই কথাটা বুঝতে পেরেছেন? এই কথাটার মানে হলো, আমি যদি বাংলা করে বলি তাহলে হলো, আপনি লাভ করছেন না লস করছেন এটা কোনো মাথা ব্যথা না। আপনি লাভও করতে পারেন, লসও করতে পারেন। যে কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার লাভও যেরকম করবে লসও সেরকম করবে। বাট আপনি যখন রাইট, অর্থাৎ আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি যখন কারেক্ট হলো, তখন আপনি কি পরিমাণ টাকা ইনকাম করছেন, এবং আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিতে যখন ফেল করলো তখন আপনি কি পরিমাণ লুজ করছেন, এই জিনিসটার উপরে ডিপেন্ড করবে যে আপনি আসলে সাস্টেনেবল ট্রেডার হতে পারবেন কি পারবেন না। যদি আপনি মনে করে থাকেন যে হ্যাঁ আমার ট্রেডিং সাইকোলজিতে এই জিনিসটার সাথে খাপ খেয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনি একটা এক্সপিরিয়েন্স ট্রেডারের দিকে যাচ্ছেন। আমার এই জিনিসটা আলোচনা করার উদ্দেশ্য হলো আপনাকে আপনাকে একটু আপনাদেরকে একটু সাবধান করে দেয়া যে আপনারা যারা নতুন ট্রেডার আছেন তারা অনেক বিজ্ঞাপন দেখবেন, অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন যে তারা আপনাদেরকে বলছে যে আপনাদেরকে তারা ফরেক্স শিখাই ছাড়বে। তারা নিজেরা শিখেছে কিনা তা নিয়ে আমার ডাউট আছে। যদি শিখেই থাকতো তাহলে কেন তারা আপনাদেরকে ফরেক্স শেখানোর জন্য টাকা নিচ্ছে? আর ফরেক্স শেখানোর জন্য টাকা নিয়ে কিন্তু আমি খারাপ কিছু বলছি না। বাইরে দেশে অনেক বড় বড় ট্রেডিং ইনস্টিটিউশন রয়েছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন রয়েছে, তারা কিন্তু ট্রেড শেখায় এবং সেখান থেকে কিন্তু আপনি শিখতে পারছেন। ঠিক আছে? কারণ আপনি যখন টাকা দিয়ে কোনো কিছু শিখবেন তখন আপনার শেখার ইচ্ছাটা বেড়ে যায়, এবং সেখানে শিখে কিন্তু তারপর আপনি ট্রেডে প্রফিট করতে পারেন। সো শেখানোর জন্য টাকা নিয়ে আমি কখন খারাপ বলছি না। আমি খারাপ সেগুলোকে বলছি যারা মানুষজনকে মিসগাইড করে, যে অ্যালিউর করে আসো 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 তুমি ফরেক্স মার্কেটে আসো, ফরেক্স মার্কেটে আসলেই তুমি একবারে লাভে লাভ করে মানে ফাড়াই ফেলবা, তোমার কোনো লসই হবে না। এরা করে কি, এরা এই কাজটা এই কারণে করে কারণ আপনি ব্রোকারে টাকা ডিপোজিট করলে আপনি যদি ট্রেড নেন সেই ব্রোকারের কমিশন থেকে, অর্থাৎ তার একটা পার্সেন্টেজ তারা পাবে। সো তাদের যদি তারা ট্রেড থেকে প্রফিট করতে না পারে, তারা এই জায়গা থেকে প্রফিট করতে পারছে, এই জন্য তারা এই কাজগুলো করে। অথবা নতুন যারা আছে তাদেরকে মনে করেন 10,000 20,000 টাকা দিয়ে বলবে আমি তোকে ফরেক্স শিখাচ্ছি, তারপর আপনাকে কি শিখাবে, যে জিনিসগুলো অলরেডি মার্কেটে অ্যাভেলেবল আছে সেই জিনিসগুলো দেখিয়ে আপনাকে শেষ করে দেবে। তো আমার উদ্দেশ্য হলো যে আপনারা এই সমস্ত স্ক্যামের কাছ থেকে একটু দূরে থাকবেন, এবং যদি শেখার দরকার হয় তাহলে আপনারা অনলাইনে সার্চ করেন, সেখান থেকে অনেক ম্যাটেরিয়াল পাবেন, যেটা বারবার বলে থাকি, এবং সেই ম্যাটেরিয়ালগুলো নিয়ে আপনারা ট্রেড শেখার চেষ্টা করেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক। আমি পরবর্তী যে ভিডিওটা বানাবো সেটা হলো আপনার ক্যান্ডেল স্টিক নিয়ে বানাবো। সো যারা যারা আমার এই আগের ভিডিওগুলো দেখেছেন তাদেরকে ধন্যবাদ, কারণ আপনারা যেসব কনস্ট্রাকটিভ রিভিউ দেন সেই রিভিউগুলো দেখি আমার মনে হয় যে আমি পরবর্তী ভিডিওটা বানাই, যেটা আমি আমার ফেসবুকে যে আপনাদেরকে উল্লেখ করেছি। আর অনেকেই আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমি সবাইকে অ্যান্সার দিতে পারি না, কারণ আমি মেনলি ফেসবুকে যারা আমাকে ইনবক্স করেন তাদেরকে একটু তাড়াতাড়ি রিপ্লাই দিতে পারি, কারণ আমি ফেসবুকে থাকি সবসময়, অ্যাজ ইউজুয়াল মানুষ ফেসবুকে বেশি থাকে। বা যারা আমাকে মেইলে কিংবা ইউটিউব ভিডিওতে কমেন্ট করছেন, একটু দেখা যায় যে 2 উইক বা 1 উইক পরে আমি তাকে রিপ্লাই দিচ্ছি, কারণ আমি হয়তো যখন আমি নতুন ভিডিও বানাই তখন ইউটিউবে ঢুকে দেখি যে কতজন মানুষ দেখলো বা কী কী কমেন্ট করলো, তাদের ফিডব্যাকের ভিত্তিতে আমি ভিডিও বানানোর চেষ্টা করি। সো
আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা আমাকে ফেসবুকে ইনবক্স করতে পারেন। আমি সবাইকে যে রিপ্লাই দিতে পারবো তা না, বা চেষ্টা করবো সবাইকে রিপ্লাই দেওয়া। আর একটা জিনিস আমি জাস্ট এই লাস্টে ভিডিওটা শেষ করে নিতে চাই, যে দয়া করে কেউ আমাকে বলবেন না যে আমাকে সিগন্যাল সার্ভিস দেন বা আমাকে আমার টাকা মানি ম্যানেজ করে দেন। আমি এইটা করার জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি না। এইটা যাতে আপনারা না করেন, কোনো সিগন্যাল সার্ভিসের কাছে গিয়ে যে আপনি যে ব্লাইন্ডলি ট্রেড না নেন, এই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। সো আপনি যদি আমাকেই আবার কোশ্চেন করেন যে ভাই আমাকে সিগন্যাল দেন স্যার, আমাকে সিগন্যাল দেন, তাহলে আমার লাভ কি হলো ভিডিওটা বানায়? আমাকে ইনবক্সে অনেকেই এই কাজটা করছেন, যে আমাকে বলছেন যে আমাকে সিগন্যালটা দেন, এই সিগন্যাল দেন, আমি কোন জায়গায় বাই করবো, আপনাদের কোনো সিগন্যাল সার্ভিস আছে কিনা, বা আপনাদের কোনো মানি ম্যানেজমেন্ট সার্ভিস আছে কিনা। এইগুলা নাই আপাতত। আমি এত বড় ট্রেডার হই নাই যে আমি আপনাদের টাকা ম্যানেজ করবো, আমি এত বড় ট্রেডার হই নাই যে আপনাদেরকে আমি সিগন্যাল সার্ভিস দেবো। হ্যাঁ, আমার চেয়ে অনেক ভালো ভালো ট্রেডার আছে, তারা অলরেডি আপনাদেরকে সিগন্যাল সার্ভিস দিচ্ছে। ইন্টারন্যাশনালি প্রোভাইডার যেরকম আছে, দেশেও অনেক আছে যারা ভালো ভালো ট্রেডিং অ্যানালাইসিস করছে। দেশে আপনার সিগন্যাল সার্ভিসও থাকতে পারে, তাদের সাথে কথা বলেন, তারা আপনাদেরকে হয়তো এটা প্রোভাইড করতে পারে। আপাতত আমার দিক থেকে এই জিনিসগুলো নাই। আপাতত আমার দিক থেকে আপনাদেরকে শেখানোই আমার উদ্দেশ্য। যদি আপনারা এখান থেকে কিছু শিখে থাকেন সেটাই আমার লাভ, এবং পরবর্তীতে আমার যদি কোনো বেনিফিট হয় সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা, কারণ আমার অনেক বড় প্ল্যান আছে। আমার বড় প্ল্যান আছে মিনস আমি আমি সবসময় একটু ট্রেডিং করি, তো ট্রেডিং করতে করতে আমার সাইকোলজি একটু ট্রেডারদের মতো হয়ে গেছে। ট্রেডারদের মতো হয়ে গেছে কি, এই 100 জনের মধ্যে 95% মানুষ যেভাবে চিন্তা করে আমি এভাবে চিন্তা করতে পারি না। আমি একটু 5% যারা আছে তাদের মতো চিন্তা করি। কেন চিন্তা করি, যে এখন এখানে যে আমি মনে করি এই ভিডিওটা বানাচ্ছি, 100 জন আমার ভিডিওটা দেখলো, 95 জন মানুষ যা করার তাই করবে অ্যাজ ইউজুয়াল। এটা হলো আপনার স্ট্যাটিস্টিক্স, এটা কোনো কিছু করার নাই। মানুষজন ভিডিও দেখবে, কেউ শিখবে কেউ শিখবে না। কেউ হয়তো বলবে ও আচ্ছা এটা আর একটা ভিডিও, কেউ হয়তো একটু ইন্সপায়ার হয়ে আবার নতুন করে ট্রেড করা শুরু করবে। এটা হলো 95%, তারা আবার লস করবে। 5% আছে তারা লেগে থাকবে। এই লেগে থাকার ট্রেডের কিন্তু আপনার যেমন 5 মাসেরও আছে, সেরকম 5 বছর আছে। 5 বছর পরে ট্রেড করে আপনি এখন একটা কোনো ডেভেলপ করতে পারছেন না, কোনো স্ট্র্যাটেজি যেটা সাকসেসফুল ট্রেড করতে পারেন। সো তারাও কিন্তু আপনার সাথে সাথে আগাচ্ছে। তো এখানে যেটা হয় সেটা হলো যে যখন আপনি কোনো সাকসেসফুল স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারছেন না, তখন আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াচ্ছেন, আরেক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াচ্ছেন। আমার উদ্দেশ্য হলো তাদেরকে, ওই 5% ট্রেডার যারা আছে তারা বুঝতে পারছে না আসলে কি ট্রেড থেকে প্রফিট করা সম্ভব, তাদেরকে একটু বুঝায় দেওয়া যে হ্যাঁ আসলে সম্ভব, একটু ধৈর্য ধরে তারপরে আগান। আমি পরবর্তীতে কি করবো, আমি এখানে কোনো অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দিচ্ছি না, পরবর্তীতে আমরা একসাথে অ্যাসাইনমেন্ট করবো মিনস আমি তো এখানে বেসিক শিখাচ্ছি আপনাকে এবিসিডি, আগে এবিসিডিটা শিখাই নেই, তারপরে করবো কি আমরা একসাথে কাজ করবো, একসাথে লাইভ ট্রেড করবো, একসাথে আপনাদেরকে ট্রেডিং এর কোন জায়গায় আপনারা ধরা খাচ্ছেন আপনাদেরকে দেখাই দিব, যে এই জায়গাটাতে আপনারা ফলস নিচ্ছেন, আপনারা ফলস ইন্ডিকেশন পাচ্ছেন, কিন্তু যারা ট্রেডিং স্ট্র্যাটেজি ডেভেলপ করেছেন তারা এই ফলস ইন্ডিকেশন ধরতে পারছেন না। সো যাই হোক, আমি পরবর্তীতে আপনাদের জন্য আরো অনেক প্ল্যান করেছি। যদি এই ভিডিও সিরিজটি আগায় তাহলে আমি চাবো যে আপনারা আমার সাথে থাকেন এবং আপনারা এই প্র্যাকটিসগুলো করেন। যত বেশি মানুষকে মার্কেটে প্র্যাকটিস করবেন ততই বেশি আপনি লাভবান হওয়ার পসিবিলিটি থাকবে। সো আপাতত ভিডিওটা এখানেই শেষ করি। যদি আপনাদের কোনো কমেন্ট থেকে থাকে ভিডিওতে কমেন্ট করুন, আর বেটার হয় যদি আমার ইনবক্স করেন, বা কমেন্ট করলে সমস্যা নাই, কমেন্ট করে আমি চেষ্টা করি যে একটু লেটে হলেও রিপ্লাই দেওয়ার। আর কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকলে আপনি ইনবক্স করতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। আর যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন সেগুলো দেখতে পারেন, তাহলে যেটা সুবিধা হবে যে আমি একটা সিকোয়েন্স অনুযায়ী আগানোর চেষ্টা করছি, র্যান্ডমলি ভিডিও ক্রিয়েট না করে যে আমি সিকোয়েন্স অনুযায়ী আগাই, তাহলে আমার সুবিধা যেটা হবে, নতুন একদম ট্রেডার যে আসবে সে 1 নম্বর থেকে শুরু করলে 4-5 নম্বরে আসলে একটা ধারণা পেয়ে যাবে যে হ্যাঁ এভাবে ট্রেড করা সম্ভব। তো সবাইকে ধন্যবাদ, আপাতত এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।